তো বাবুল রশিদকে আমি সবসময় বলি একটা চিন্তা মিউজিয়াম। তো একটা মিউজিয়ামে অনেক ধরনের চিন্তা থাকে এবং এক্সক্লুসিভ টাইপ চিন্তা যেগুলো একটু রেয়ার ধরনের বা একটু ডিফারেন্ট ধরনের, সেই ধরনের চিন্তাগুলোতে হয়তো মানুষ একটু বেশি সাবস্ক্রাইব করতে পছন্দ করবে হয়তো, মানে মিউজিয়ামের যে কনটেক্সটে যদি বলি। তো আমাদের লাইফের যেহেতু সব কিছুই পলিটিক্যাল, সো যখনই হয় আমরা গণতন্ত্র শুনি মনে হয় যেখানে বোধহয় ভোট বা অন্যান্য ব্যাপার জড়িত থাকে। কিন্তু এই যে বললাম জীবনের সব কিছুই পলিটিক্যাল। এই যে আজকে এখানে যে আমি শ্যামলী থেকে ডিএইচএস পর্যন্ত আসছি, বাইকে করে আসলাম, তারপর চা খেয়ে তারপর বসলাম, এটার মধ্যে একটা পলিটিক্স আছে। তো এই যে আমার একজন সিনিয়র ভাই আছেন আমিনুল ইসলাম ইমন, উনি একজন আমার ভার্সিটির সিনিয়র, অনেক সিনিয়র আসলে। উনি পেশায় স্থপতি, নির্মাণ বিশেষজ্ঞ এবং শিক্ষকও, মানে একসাথে অনেকগুলো কাজের সাথে উনি জড়িত। ওনার সঙ্গে কিছুদিন আগে আমাদের আরেকজন সিনিয়রের প্রোগ্রামে দেখা হলো আমার। তো ওনাকে বললাম যে ভাই আপনি বাবুলের সাথে আসেন, কোন টপিকে কথা বলা যায়। উনি বললেন যে গণতন্ত্রহীনতার কারণে আবাসনে যে প্রবলেম হয় এটা নিয়ে একটা কথা বলা যেত। আমি এর আগে কোনো চিন্তাই করি নাই যে গণতন্ত্রের সাথে আবাসনের কোনো যোগসূত্র থাকতে পারে। তো ইমন ভাই অনেক ব্যস্ত মানুষ, অনেক ডিসিপ্লিন মানুষ। তো এই জন্য ওনার সাথে আমার অনেক আগে শো করার কথা থাকলেও নানা কারণে সেটা হয় নাই। আজকে ওই কিছুদিন আগে যে ওনার সাথে দেখা হলো প্রোগ্রামে, তার প্রেক্ষিতে উনি আজকে আসছেন। এই জন্য আমি ওনাকে থ্যাঙ্কস জানাই এবং আমার মনে হয়েছে যে এই যে একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের সময় আগে চিন্তাই করে নেই সেই টপিকে একটা বাবুলের সাথে শো করতেছি, এটা আমার এই চিন্তা মিউজিয়ামের জায়গা থেকে আমি মনে করি যে একটা ভ্যালুয়েবল পার্সপেক্টিভ অ্যাড করতে পারে। সুবন ভাই, আপনার সঙ্গে আমার সেই 2019-এ একবার দেখা হয়েছিল, মাঝে আর কখনো দেখা হয় নাই, এবং কিছুদিন আগে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে দেখা হলো এবং তারপর আজকে পডকাস্টে বসলাম। সো ডেফিনেটলি আমি এই জন্য আনন্দিত। একই সাথে আপনি আমাকে যে বললেন যে গণতন্ত্রহীনতার সাথে আবাসনের কীভাবে প্রভাবিত হয়, এই যে এই একটা আনঅর্থোডক্স চিন্তাটা, এটা আসলে এই পার্সপেক্টিভটা আপনার আসলো কীভাবে? আসলে হচ্ছে যে আসলে আমাদের দেশে তো সত্যিকার অর্থে গণতন্ত্র কখনো আমরা দেখি নাই। কিছুটা প্র্যাকটিস হচ্ছিল 1990 দশকের সময় থেকে, এবং গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছিলাম, তারপরে আবার সেখান থেকে আমরা সরে গেলাম। এটা যেমন একটা বাস্তবতা যে গণতন্ত্র আমাদের নাই, আবার প্যারালেল অনেক বাস্তবতা আছে। যেমন আমরা অর্থনৈতিকভাবে আমাদের বেশিরভাগ মানুষ দরিদ্র বা দরিদ্র সীমার কাছাকাছি বাস করে। আমাদের দেশে যেটা খাদ্য সমস্যা যদিও এখন ওভাবে নাই, কিন্তু যেটাকে বলে যে ভেজাল খাদ্য খেয়ে সবাই কিন্তু অসুস্থ থাকছে। বাসস্থানের ব্যাপারটা আসি, যে আবাসন বা বাসস্থান সংকট আমাদের দেশে প্রবল একটা সংকট। তো যে কোনো সংকটের সাথেই আসলে রাজনীতি জড়িত। কারণ একটা দেশে যদি দীর্ঘদিন ভুল রাজনীতি চলে, অনেক সংকট তৈরি হয়। তো তার মধ্যে আবাসন সংকট একটা। তো আমি যদি একটু প্রিলিমিনারি বলি, পরে হয়তো ডিটেলে যাওয়া যেতে পারে, যে একটা সময় সারা পৃথিবীতে গণতন্ত্র বলে কিছু ছিল না। কি ছিল? রাজতন্ত্র বা একনায়কতন্ত্র, বা এই বাংলায় ছিল সামন্ততন্ত্র। তো রাজতন্ত্রের ঠিক অপোজিট ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র বা প্রজাতন্ত্র। আমরা আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই কথাটার অর্থ কি? যে এক সময় যেমন রাজারা শাসন করতো এই দেশ, পরে আমরা একসময় উত্তরণ করলাম যে 1947 সালের পরে স্পেশালি, যে না, কোনো রাজা নয়, বরং প্রজারাই শাসন করবে। যে কোনো একজন প্রজাদের মধ্য থেকে নির্বাচিত হয়ে একজন প্রজা, উনি রাজা আর হচ্ছেন না, একজন প্রতিনিধি হিসাবে উনি আমাদের শাসন করবে। তাহলে এটা হচ্ছে প্রজার শাসন। এই প্রজার শাসনটাই হচ্ছে প্রজাতন্ত্র, এবং প্রজারা যে পদ্ধতিতে তাদের একজন প্রতিনিধিকে দিয়ে শাসিত হয় বা একাধিক প্রতিনিধিকে দিয়ে শাসিত হয়, সেটার নামই হচ্ছে গণতন্ত্র। তো
এই গণতন্ত্র মানুষ চাইলো কেন সেটা আগে বুঝতে হবে। রাজতন্ত্রেরও কিন্তু অনেক সুবিধা আছে, যে রাজতন্ত্রে তখন যেহেতু নানা মতের প্রকাশ হয় না, তাহলে একতাবদ্ধ থাকতে বেশ কাজে লাগে। যে কোনো স্বৈর শাসনের অধীনে একটা দেশ কিন্তু তখন দেখা যায় যে সংঘাত বা ইত্যাদি কম হয়। বহুমত প্রকাশ পেলে দেখা যায় সরকার ওই একনায়কতন্ত্রের মতো হয়তো স্থিতিশীল হয় না, বারবার পরিবর্তন হয়। তো সেইটার হওয়া সত্ত্বেও গণতন্ত্রটা কেন জরুরি, মানুষ কেন গণতন্ত্র চায়, যেহেতু গণমানুষ দেশটাকে স্বাধীন করার দেশটাকে শাসন করার একটা সুযোগ পাচ্ছে, তাহলে গণমানুষের যা যা চাওয়া সেটা প্রাধান্য পাবে বেশি। আর যদি রাজা শাসন করে বা কোনো সামন্ত শাসন করে, তাহলে ওনারা যা যা চান সেগুলোর দিকে ফোকাসটা থাকবে বেশি। যেমন আমরা যদি দেখি যে মাত্র 100 বছর বা 150 বছর আগে আসলে পৃথিবী জুড়ে কিন্তু গণতন্ত্র তেমন একটা ছিল না। তার আগ পর্যন্ত আমরা যত হাজার বছরের ইতিহাস পাই, আনুমানিক 6-7 হাজার বছরের ইতিহাস আমাদের সামনে আছে। সেখানে কিন্তু আমরা যে ধরনের বিল্ডিং দেখতে পাই, স্থাপনা দেখতে পাই, তার কিন্তু তেমন কোনোটাই বাসস্থান না। ওকে, খেয়াল করতে হবে। আমরা কি দেখতে পাই? আমরা পিরামিড দেখতে পাই। এটা একটা কবরস্থান, একটা রাজাকে গ্লোরিফাই করার জন্য, যে বড় রাজা মানে বড় পিরামিড। আমরা কুতুব মিনার দেখতে পাই। কুতুব মিনারের কাজ কি? কোনো কাজ নাই। কিন্তু কুতুব মিনারের কাজ হচ্ছে যে কুতুব সাহেব যে কত বড় বা শক্তিশালী পাওয়ারফুল মানুষ ছিলেন সেটা প্রকাশ করার জন্য উনি কুতুব মিনার বানিয়েছেন। তো এ ধরনের হাজারো স্থাপনা আমরা বলতে পারি যেগুলো কোনোটাই বাসস্থান না, এমনকি রাজার নিজেরও বাসস্থান না। প্রজার কথা বাদ দিলাম। তো আমাদের দেশে যখন গণতন্ত্র আমরা চর্চা করার একটা চেষ্টা করলাম, যখন আমরা কেবল শুরু করলাম যে সাধারণ মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে, তখন দেখা গেল যে গণতন্ত্র বারবার ব্যাহত হচ্ছে এবং আমরা বারবার আমাদের দেশের সাধারণ মানুষ একটা স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত বাসস্থান থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। এই ব্যাপারে যদি ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, যে গণতন্ত্র আপনি যেভাবে বিষয়টাকে দেখতেছেন, গণতন্ত্র না থাকলে তো আমাদের মানে সাধারণ মানুষের যে লাইফস্টাইল, সেখানের তো মানে মৌলিক যে অধিকার সেগুলো কম বেশি সবগুলোই এফেক্টেড হওয়ার কথা। কিন্তু আলাদা করে আপনি এই আবাসনটাতেই যে এমফাসাইজ করলেন, এইটার পেছনে কি আপনি নিজে যেহেতু ওই নির্মাণ এর সাথে জড়িত আছেন, ওইটা থেকে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে এটা বলতেছেন, নাকি আসলে এই শিক্ষা বা চিকিৎসারও আগে আবাসনের বিষয়টাকে তখন আসলে মানে গণতন্ত্র বেশি ইফেক্ট করে বলে আপনার মনে হয়েছে? এইটা হচ্ছে কি যে দ্বিতীয়টা আগে বলি, যে যেটা তুমি বললা যে আমি যেহেতু আবাসন সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত, তো সে কারণে আবাসন কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে এটা আমার চোখে আগে পড়ে বা বেশি করে পড়ে। অবশ্য অন্যান্য সব সেক্টরই অ্যাফেক্টেড হয় গণতন্ত্র না থাকলে, কিন্তু নাও হতে পারে। এক উদাহরণ হিসাবে আমরা যদি একটু অ্যানালাইজ করি পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে, যে আউট অফ নিয়ারলি 200 কান্ট্রিজ, নিয়ারলি 100 কান্ট্রি ডাজন্ট হ্যাভ ডেমোক্রেসি। এখন ডেমোক্রেসি না থাকলেই মানুষ কিন্তু সব সেক্টরে যে সমানভাবে সাফার করে তা নয়। যেমন কিছু দেশ আছে যেখানে একনায়কতন্ত্র চলে বা ওই অর্থে রাজতন্ত্র বা সামন্ততন্ত্র চলে, স্পেশালি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেখানে কিন্তু মানুষের যেটাকে বলে যে টাকা পয়সার অনেক ক্ষেত্রে অভাব নাই, যথেষ্ট ধনী
ধনী তাদের জীবনযাপন। আমি পার্টিকুলার কয়েকটা উদাহরণ দিই। যেমন আমরা চকচকে সিটি দুবাইয়ের কথা, দুবাইকে সবাই চেনে। দুবাইতে যে পরিমাণ লাক্সারিয়াস হোম তৈরি হয় পৃথিবীর কোথাও হয় না, কিন্তু ওটা কিন্তু প্রপার আবাসন কোনোটাই হয় নাই। ওগুলোকে কোনো অর্থে আবাসন বলা যায় না। আবাসনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, একটা শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে একজন বৃদ্ধের যে জীবনযাপনের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা দরকার, সেটা একদমই দুবাইতে নাই। আমি এভাবে করে মধ্যপ্রাচ্যের অসংখ্য শহরের উদাহরণ আমি দিতে পারি, যেখানে টাকার কোনো অভাব নাই, তাদের বস্ত্রের কোনো অভাব হচ্ছে না, ভালো ভালো জামা কাপড় পরছে, তাদের চিকিৎসার কোনো ঘাটতি নাই, কিন্তু আবাসনের ক্ষেত্রে এসে চরম ঘাটতিতে তারা আছে। দো দে আর লিভিং ইন ভেরি হাইটেক কাইন্ড অফ বিল্ডিংস অর এনভায়রনমেন্টস। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আজকেই মানে আপনার সাথে আজকে যে আমি শো করতেছি, ঠিক এরকম একটা দিনে আজকে আমাদের দেশে একটা ট্র্যাজেডি ঘটছে যে এই উত্তরার মাইলস্টোন স্কুল বা কলেজে একটা ট্রেনিং বিমান এসে পড়ছে। তো আমাদের বইতে আরবান প্ল্যানিং বলে একটা সাবজেক্ট পড়ানো হয়, আপনি খুব ভালো মতোই জানেন। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, কর্মসংস্থান নাই এবং আমাদের এক্সপোর্টের চাইতে ইম্পোর্ট অনেক বেশি, তো এরকম একটা জায়গায় আরবান প্ল্যানিং আসলে যদি ঠিকঠাক মতো কাজ না করে, সেটার সাথে আসলে তখন আবাসনও তো ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের মানে প্রধান রুট কজ কি আসলে কি বলে আমরা তখন গণতন্ত্রহীনতার জায়গায় যাব, নাকি আরবান প্ল্যানিংয়ে আমাদের যে ঘাটতি সেই জায়গার দিকে ফোকাস করব? এখানে হচ্ছে কি, আরবান প্ল্যানিং এবং আবাসন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এক মানে দুটা মিলেই একটা প্যাকেজ আর কি। তো যেটা একটু আগে দুবাইয়ের কথা বলছিলাম, যে দুবাইয়ের আরবান প্ল্যানিং ইজ ভেরি পুয়ার, সে কারণে অনেক খরচ করেও তাদের ভালো লিভেবিলিটি গড়ে ওঠেনি। আর যে কোনো প্ল্যানিং, শুধু আরবান প্ল্যানিং না, লাইক ইকোনমিক প্ল্যানিং অর কৃষি নিয়ে প্ল্যানিং, কোনো প্ল্যানিংই আসলে প্রপারলি করা সম্ভব না যদি গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো না থাকে। প্ল্যানাররা, মানে আমরা যেটা বুয়েটের কথা বলছিলাম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডিপার্টমেন্টে টেকনিক্যাল প্ল্যানার প্রডিউস করা হয়, যেমন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স তৈরি করা হয়, আর্কিটেক্টস তৈরি করা হয়, কিন্তু আমরা কিন্তু আমাদেরকে বলা হয় যে আমরা টেকনিক্যাল পার্সন, কিন্তু যারা নীতি নির্ধারণ করেন, নীতি যেভাবে গাইড করে, টেকনিক্যাল পার্সনরা সেই কাজটা করতে বাধ্য হন। আচ্ছা, এখন আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রেও তাই। আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দিই, যে উত্তরার যে ফেইজে আজকে বিমান দুর্ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বলি থার্ড ফেজ বা নিউ উত্তরা। তো এইটা এখানে কিন্তু আবাসন হওয়ারই কথা না, এটা মাস্টার প্ল্যানেই ছিল না। এই থার্ড ফেজ যদি থাকতো মাস্টার প্ল্যান, তো প্রথমেই তো করতো। অ্যাটলিস্ট মাস্টার প্ল্যান তো আর সময় বেঁধে করা হয় না, যে অনেক লং টার্ম চিন্তা করে মাস্টার প্ল্যান করা হয়। তো ওখানে কি ছিল? ওখানে ছিল নিচু ভূমি, যেখানে বর্ষার সময় অনেক পানি থাকবে। একসময় আশুলিয়া গেলে দেখা যায় দুপাশে সাগরের মতো অনেক পানি, শহরের পানিটা গড়িয়ে ওখানে যাবে, লো ল্যান্ড ছিল। সেইটাকে কি করলো সরকার? এটা কিন্তু কোনো আরবান প্ল্যানারের মাথা থেকে এই জিনিসটা বের হয়নি, আমি জেনে বলছি। যে কোনো একজন আরবান প্ল্যানার সরকারকে যে বলে নাই যে আমরা
এখানে ইয়া করে ফেলি, এটা ভরাট টরাট করে আমরা একটা নতুন সিটি তৈরি করি। বরং সরকারের, আমি একক কোনো ব্যক্তিকে আমি জানি না, একক কোনো ব্যক্তি সমষ্টিগত সরকারের অনেক আমলারা বসে এটা চিন্তা করেছে যে আমাদের উত্তর এক্সপান্ড করলে ভালো হয় উত্তরের পাশাপাশি, তাহলে লো ল্যান্ড আছে এটাকে ভরাট করে ফেলতে হবে, তাহলে যে পানিতে এসে ভেসে যায় তাহলে কী করতে হবে, বড় একটা বাঁধ দিতে হবে, বাঁধ দিয়ে আমি কী করব, এটার মধ্যে আমি একটা আবাসন করব। তাহলে এয়ারপোর্ট আছে, কি হবে, এয়ারপোর্টের যে অ্যাপ্রোচ ওয়ে সেটার কি হবে, তো অসুবিধা নেই, প্লেন কষ্ট করে নামবে। তো সেটা হয়েছে, একটা সময় ছিল যেই বরাবর প্লেনটা ক্র্যাশ করেছে এই বরাবর কিন্তু আসলে প্রথম দিকে ছিল যে একতলা দোতলা বাড়ি করা যাবে, সেইটার প্ল্যানিং পারমিশন এখন 4 তলা, সেখান থেকে 6 তলা পর্যন্ত পারমিশন দিচ্ছে। তাহলে কি মানে অ্যারোপ্লেনের যে অ্যারোডাইনামিক্সে কি নতুন কোনো থিওরি চলে আসছে? তা কিন্তু আসে নাই, জাস্ট উই আর কম্প্রোমাইজিং আওয়ার সেলফ। তো এটাই বলছিলাম যে এখানে আরবান প্ল্যানারকে বলে দেওয়া হয়েছে যে এখানে সিটি করতে হবে, দেন হি স্টার্টেড ডিজাইনিং দ্য সিটি। আমরা যদি তাহলে আপনার ইয়েতে ফোকাস করি, মানে আপনার আলাপ কি তাহলে মূলত গণতন্ত্রহীনতা এবং আবাসহীনতার ওইটা কি তাহলে একটা জাস্ট একটা অ্যাডিশনাল ফুটনোটস হিসেবে, নাকি আপনি দুটাকে আসলে ইকুয়ালি মানে কোরিলেট করে কথা বলতেছেন? মানে আমরা আলাপটা যদি সামনে আগাই, সেখানে কি আমি গণতন্ত্র বিষয়ে আপনার কাছে আরও বেশি জিনিস জানতে চাবো, নাকি আবাসনে ফোকাস করবো, মাঝে মাঝে গণতন্ত্র আসবে? মানে আমি তো গণতন্ত্র বা আমি কোনো পলিটিক্যাল এক্সপার্ট না, কিন্তু আমরা যখনই আবাসন নিয়ে কাজ করার চেষ্টা করি তখনই দেখা যাচ্ছে যে আমাদের সেক্টরটা এই পলিটিক্সের বিভিন্ন নীতি নির্ধারণী নীতির কারণে আমরা আটকে যাচ্ছি বারবার। মানে এই ফিলিংসটা কেন তীব্র এটা বলি, সেটা হচ্ছে যে একটা ঢাকার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়, ঢাকা মহানগর মাস্টার প্ল্যান ফর 2022 to 2035, এবং একই সাথে ডিটেল এরিয়া প্ল্যানও করা হয়। এই যে এটাকে সংক্ষেপে ড্যাব বলে অনেকে। তো এই ড্যাব যখন করা হলো তখন দেখা গেল যে আমরা যারা আবাসন, আমাদের কাছেই তো মানুষ আসে যে আমাকে একটা বিল্ডিংয়ের ডিজাইন করে দেন, তো তখন আমরা দেখা গেল যে ডিজাইনার তাদেরকে করে দিতে পারছি না, আমরা আটকে যাচ্ছি। কেন আটকে যাচ্ছি? কারণ গভর্নমেন্ট এমন একটা নীতিমালা করলো, তাতে দেখা গেল যে বলে না যে তেলা মাথায় বেশি তেল দেওয়া আর শুকনা মাথায় বেল ভাঙা, সেরকম একটা আইন বানিয়ে বসে আছে। কীরকম? পূর্বাচল একটা জায়গা আছে ঢাকায়, যেখানে প্লটগুলো বরাদ্দের সময় ছিল চূড়ান্ত অনিয়ম, যেখানে লটারি করে যা বরাদ্দ দেওয়া হয়েছে, সরকারের তার ফেভারেবল পার্সনদেরকে তার চেয়ে 4 গুণ 5 গুণ বেশি বরাদ্দ দিয়ে বসে আছেন। ওকে। এবং এটা নিয়ে এই গতকালকেও একটা পত্রিকায় ডিটেইলে রিপোর্ট হয়েছে যে এই সরকার আসার পরও একটা বরাদ্দ বাতিল করে নাই। তো ধনী মানুষদের দিয়েছেন, সরকারের ঘনিষ্ঠ কারা? ধনী মানুষরা বা ক্ষমতাশালী মানুষরা। আর যারা পেয়েছিল বরাদ্দ তারাও কিন্তু কেউ আর ওখানে বাড়ি করতে ইন্টারেস্টেড না, কারণ জমির দাম এখন এত বেশি, তার চেয়ে ওই জমিটা যদি বিক্রি করে দেওয়া যায় উনি অনেক লাভবান হয় ওখানে যে থাকার চেয়ে, বরং ওই জমি বিক্রি করলে তার সারা জীবনের হয়তো বেঁচে থাকার খরচটা উঠে যাবে। তাহলে ওই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, যে কিনছে উনি আবার ইনভেস্টমেন্ট আকারে কিনে আরও ধনী লোকের কাছে বিক্রি করছে, যার ফলশ্রুতিতে ওখানে কেউ বাড়ি বানায় থাকছে না, কারণ বাড়ি বানানোটা ওখানে আর দরকার নাই। এই জমি বেচা কেনার ব্যবসাটাই এত ভালো যে বাড়ি বানালেই লস। তাহলে আমাকে কি করতে হবে? মানুষকে আমাকে আবাসন দিতে হলে
মানুষ যেখানে থাকতে চায় সেখানে তো তার বাড়ি বানানোর সুযোগটা বাড়ায় দিতে হবে। হুম, মানুষ থাকতে চায় কোথায়? মানুষ থাকতে চায় মিরপুরে। কারণ কি, এখানে পূর্বাচল বা গুলশানের মতো এত দাম না যা এই প্লটগুলার। তাহলে এখানে একটা ফ্ল্যাট কিনলে কিন্তু দামটা একটু কম আসে, মানুষ অ্যাফোর্ড করতে পারে। এখানে যদি সে একটা ফ্ল্যাট কিনে, তাহলে এখানে মেট্রো রেল আছে বা ঢাকার কাছাকাছি হয়, বড় বড় রাস্তা আছে, অফিস টফিস করতে পারবে। পূর্বাচলে গেলে অনেক টাকা দিয়ে যদি সে কিনেও, সে কিন্তু এত দূরে এসে অফিস করতে পারবে না বা ব্যবসা করতে পারবে না। হুম। তাহলে আমি কি আশা করব, যে এমন একটা আইন নিশ্চয় সরকার বানাবে যে বলবে যে আচ্ছা, মিরপুরে মানে চাইলে বড় একটা দালান করে অনেকগুলো ছোট ছোট ফ্ল্যাট করে মানুষ থাকতে পারবে। মানুষ যেহেতু এখানে চাহিদা আছে, থাকতে চায়, বাজারঘাট আছে, স্কুল আছে, কলেজ আছে, নানা কারণে এটা থাকার উপযোগী হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে আমি আরও বেশি করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিই। যেসব প্লট খালি আছে ওখানে একটু বড় বড় বিল্ডিং বানিয়ে থাকলো। আর পূর্বাচলে যেহেতু ধনীরা থাকতে চাচ্ছে না, যারা বাংলো বাড়ি টাড়ি করে থাকতে চায়, তাদের জন্য সেভাবে ব্যবস্থা করি। সরকার করলো কি, সম্পূর্ণ উল্টো জিনিস করে বসে থাকলো। সরকার বলল যে পূর্বাচলে চাইলে 15-20 তলা বানানো যাবে, কোনো সমস্যা নেই, কোথাও আটকাবো না, কিন্তু মিরপুরে 3 তলার বেশি আমি বানাইতে আর দিব না। ওকে। তাহলে কি হলো, এই টোটাল মিরপুর সহ ঢাকার মধ্যেকার যেখানে সাধারণ মানুষ থাকতে চায় সমস্ত জায়গার বিল্ডিং বানানো কার্যত বন্ধ হয়ে গেল। এই বন্ধটা গত 5-6 বছর আছে। তাহলে টুকটাক কিভাবে নির্মাণ করা হচ্ছে? এক হচ্ছে যে আগে হয়তো প্ল্যান পাস করা ছিল, আর 2 হয়তো অবৈধ নির্মাণ হচ্ছে। ওকে, এই পয়েন্টে ভাই আমি যেটা মাথায় আসলো সেটা হলো যে বাংলাদেশ মানে তো মিরপুর বা পূর্বাচল না। ফলে আমি যদি এখন পাবনা, সিরাজগঞ্জ বা রাজশাহীর ইয়েতে ধরি, যে সেইখানে আপনার এই আবাসনের ক্ষেত্রে পলিসিগত কি ত্রুটি আসলে আছে, যেটা ধরেন যে গণতন্ত্র থাকলে হইতো না, কিন্তু গণতন্ত্র না থাকার কারণে সেটা হয়েছে। ওইটা না হলে তো পুরা দেশের কনটেক্সটে আলাপটা যাচ্ছে না। প্রথমত হচ্ছে যে এখন তো নগরায়নের যুগ। একটা দেশ যত উন্নত হয় তত মানুষ নগরে কনসেন্ট্রেটেড হয়। আমরা যদি ইউরোপিয়ান শহরগুলো দেখি, বা জাপানিজ বা ব্রিটিশ বা আমেরিকান সিটিগুলো দেখি, লাইক আমি একটা স্পেনের উদাহরণ দিতে পারি। স্পেনের টোটাল পপুলেশনের 60-70% বাস করে মাত্র 2টা শহরে, মাদ্রিদ অ্যান্ড বার্সিলোনা। আর বাকি জায়গায় যারা কৃষকরা বাস করে, তাহলে পার হেড কৃষি সব দেশেই খুব একটা লাভজনক ব্যবসা না বা পেশা না। তাহলে একজন কৃষকের যদি অনেক জমি থাকে, বড় বড় ট্র্যাক্টর থাকে, সে চাষবাস করে খেতে পারে। তো এই কারণে আমরা অনেক সময় যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি, আমরা মনে করি যে মানুষকে গ্রামে পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু ভুল কথা। মানুষকে মাল্টিপল নগরে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমরা গ্রামে পাঠানোর কথা আমরা চিন্তা করব না। গ্রামটা থাকবে কৃষি ইত্যাদির জন্য। তো কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে কোনোটাই হয়নি, সুন্দর নগরও হয়নি, সুন্দর গ্রামও হয়নি। এখন যে উদাহরণটা ঢাকা নিয়ে দিলাম, যে প্রপার প্ল্যানিংয়ের অভাবে আসলে মানুষ সঠিকভাবে বাড়ি বানিয়ে থাকতে পারছে না। কারণ এমন আইন দিচ্ছে যে আইন মানুষ চাইলেও মানতে পারছে না, তখন আইন ভায়োলেশন করছে। বাই দ্য ওয়ে, এই ঢাকা শহরে রাজুকের জরিপেই বলা হয়েছে যে 85% বাড়ি আইন না মেনে তৈরি করা। তো ঢাকা শহরে তো এই ইমারত পরিদর্শক বলে একটা পদ আছে, সরকারি পদ আছে, যারা পরিদর্শন করে দেখবে ঠিক মতো বানাচ্ছে কিনা। সারা বাংলাদেশের 99 বা 98% জায়গায় এরকম কোনো পরিদর্শকের ব্যবস্থাই নেই। সুতরাং বাকি যত সিটি আছে, প্রত্যেকটা সিটি একেবারে নন লিভেবল কন্ডিশনে। আমরা মনে করি একটু কল্যাণপুরের দিকে তাকাই, তাহলে ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য ক্যাওটিক প্লেস হচ্ছে কল্যাণপুরের ভিতরকার যে রাস্তাঘাট, অ্যান্ড এরকম কল্যাণপুরের অনেকগুলা কপি আছে। এইটাই সারা বাংলাদেশে কপি হচ্ছে। এখন এখানে
এইখানে মানে গণতান্ত্রিক সরকার, আসলে সরকার বলতে আসলে গণতান্ত্রিক কি হয়, আদারওয়াইজ সরকার হয় না, তাকে রাজা বলা যায়। তো গণতান্ত্রিক কথাটা আমরা আপাতত বাদ দিই, সরকার বললেই বুঝবো যে হ্যাঁ, সরকারের মধ্যে গণতান্ত্রিক বাই ডিফল্ট সরকার। সেখানে গণতন্ত্র আছে। হ্যাঁ, হ্যাঁ, থাকতে হবে, না হলে আমাকে বলতে হবে রাজা বা বাদশাহ, এরকম বলতে হবে। তো সরকারের একটা ভূমিকা থাকা প্রয়োজন ছিল। কি ভূমিকা? একটা বাসস্থান করতে তো একজন মানুষ চাইলেই করে ফেলতে পারে, কিন্তু ওটার কোনো স্ট্যান্ডার্ড হবে না। তার জন্য কি কি দরকার? প্রপার রাস্তা দরকার, প্রপার স্যানিটেশন দরকার, তার বিদ্যুৎ, গ্যাস, এগুলো দরকার। তারপরে আহ, ওই তার কাছাকাছি স্কুল দরকার, হাসপাতাল দরকার, এবং ছোটোখাটো দোকান, কাঁচা বাজার ইত্যাদি দরকার। এগুলো ছাড়া কেউ সেখানে থাকবে না। এগুলা কোনোটাই একজন মানুষ বা অনেক মানুষ এক হয়ে তৈরি করতে পারবে না। শুধু তার নিজের বাসস্থান করতে পারবে। অনেকে আছে করে যে আলিশান একটা বাড়ি বানালো গ্রামে। অনেকে এই যে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে ভ্যাকেশন হাউস তৈরি করা, হচ্ছে না, প্রচুর ভ্যাকেশন হাউস। এটা খুব স্বাভাবিক, মানুষ এই শহরে থাকতে পছন্দ করছে না, তারা একটু চায় গ্রামের পরিবেশে যে ফল ফলাদি তৈরি করে, এটা ভালো। কিন্তু যেহেতু থাকতে পারছে না, এই যে বললাম বাকি জিনিসগুলো যে নাই, আমার হঠাৎ করে একটু বুকে ব্যথা, আমি একটা হার্টের ডাক্তার দেখাবো, ঢাকায় আসা ছাড়া তার কোনো উপায় নেই। তাহলে সরকারের ভূমিকাটা এটাই যে দেশের নানা জায়গায় ফোকাল পয়েন্টগুলোতে আমার ডাক্তারের ব্যবস্থা করা, প্রপার স্কুল শিক্ষকের ব্যবস্থা করা, প্রপার একটা দোকানের ব্যবস্থা করা, গ্রোসারির ব্যবস্থা করা, আহ, এই সব কিছুই তো সরকারের দায়িত্ব। তো এগুলো যেহেতু নাই, তাহলে আমাকে বলতেই হচ্ছে আসলে সরকার নাই। এবং সরকার নাই কেন? সরকার তো আছে কাজে, তাহলে গণতান্ত্রিক সরকার নাই। আহ, আমি যদি আপনার এই এই শেষ অংশটাকে পিক করি, সেটা হচ্ছে যে প্রথমটার সাথে মিলে যে একজন রাজাও যদি এই সিস্টেমটা করে, তাহলে তখন তাহলে গণতন্ত্রহীনতা ম্যাটার করবে কেন? রাজা কি চার এগুলো করতে পারে না? রাজা কেন করবে? আচ্ছা, মানে রাজা কি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই? অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই নাই। মানে মানে না হলে তো তিনি রাজা থাকার তার দরকারও ছিলেন না। উনি তো নির্বাচনে দাঁড়িয়ে তো উনি পপুলার লিডারই হতে পারেন। হুম, রাজার রাজারা যে এগুলো করেন নাই কখনো তা নয়, হ্যাঁ, কিন্তু সেটাও করতে বাধ্য হয়েছেন হয়তো পাবলিক প্রেশারে। মানে কিছু রাজাও গণতান্ত্রিক আচরণ করে, এটার সাথে গুলিয়ে না ফেলি যে রাজারাও গণতান্ত্রিক আচরণ করতে পারে না। আমি বলছি ফোকাসের কথাটা, মূল ফোকাসটা কোথায় দিবে একজন রাজা? একজন রাজা মূল ফোকাস থাকবে নিজেকে গ্লোরিফাই করার ব্যাপারে। যে কারণে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছেন। সম্রাট শাহজাহানের বানানো অনেকগুলা সেতু আমরা দেখি নাই, কিন্তু যেখান দিয়ে পথচারী পারাপার হবে বা রাস্তার পাশে বিশ্রামখানা হবে পথচারীদের জন্য, কিছু রাজা কিন্তু এরকম বানিয়েছেন, তার আগের রাজারাও বানিয়েছেন। কিন্তু প্রজাহিতৈষী রাজা বলে আমরা যাদের চিনি, তারা তো কিছু না কিছু করছে, তারা প্রজাহিতৈষী হয়েছে তারা কিভাবে? চেঙ্গিস খানের মতো এতটা বর্বর না, একটু বেটার ভার্সন ছিলেন চেঙ্গিস খানের চেয়ে। তো সেই কারণে আমরা বলি যে জনহিতকর রাজা, আমরা তো কম্পেয়ার করি। তবে সবচেয়ে জনহিতকর রাজাও সবচেয়ে খারাপ গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের সমান হয়ে উঠতে পারবে বলে আমি মনে করি না। ঠিক আছে, মানে গণতন্ত্রর এই যে ডিবেটটা তো অলরেডি, যে গণতন্ত্র অনেক ভালো সেটা হয়তো না, কিন্তু অন্যান্য যত মডেল আছে তার চাইতে ভালো। মানে সবচেয়ে উদার রাজার চেয়ে সবচেয়ে খারাপ গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান খানিকটা বেটার। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা যেটা বলতে চাচ্ছিলাম, যে তাহলে আমি যে প্রসঙ্গটা বুঝতে চাই যে আমাদের এখন যে আবাসন, মানে এই আবাসনের ঠিক ক্রাইসিস পয়েন্টটা আমি এখনো মানে পুরোপুরি ধাতস্থ হইতে পারি না, যে ক্রাইসিস পয়েন্টটা কি, যেটা একজন রাজা বা স্বৈরশাসক
থাকার কারণে হচ্ছে না, কিন্তু যদি প্রপার গণতান্ত্রিক সিস্টেম থাকতো তাহলে এই যে আবাসনের যে ক্রাইসিস বা চ্যালেঞ্জটা বা হটেভার মানে যে নেগেটিভ ফ্যাক্টরটা আছে সেটা দূর হয়ে যেত। তাহলে তো আমার আগে আবাসনের এখনকার এক্সিস্টিং সেট আপের এই ক্রাইসিস বা পেইন পয়েন্টটা বোঝা দরকার, সেটা আমি আচ্ছা, এখন তাহলে বুঝতে বলি। পারতেছি না। হ্যাঁ, খুব সহজ। এক হচ্ছে যে এই ঢাকা শহরের কথা চিন্তা করি, বা আমি এই একই কথা আমি চিটাং শহর দিয়েও বলতে পারতাম। মানে গ্রামের প্রসঙ্গে আমি একটু পরে যাচ্ছি। আমরা সাবারবানেও যাইতে পারি। মানে আমি যাচ্ছি এক এক করে। ওকে। মানে তাহলে আমরা তিনটা নিয়ে কথা বলি, যে গ্রাম, সাবারবান এবং ঢাকা শহর। আমি প্রথমে উল্টা গ্রাম দিয়ে শুরু করি। আমাদের গ্রামে একটা সময় ছিল কিন্তু মাটির ঘরে মানুষ থাকতো, তাই না? তারপরে আহ, কাঠের বাড়িতে থাকতো, বা টিন দিয়ে বানালেও মানে প্রপার বাঁশের ডেকোরেশন করে সেগুলোর মধ্যে থাকতো। এখন একটা সময় আমরা মানে এক প্রযুক্তি তো আপগ্রেডেড হয়েছে। একটা কথা তো বুঝতে হবে যে আমাদের দেশের যে আবহাওয়া, হ্যাঁ, সে আবহাওয়ায় টিনের ঘর একেবারে অনুপযোগী, ইনফ্যাক্ট পৃথিবীর সব দেশের জন্য অনুপযোগী। যখনই আমরা এই প্রযুক্তি বেড়ে গেছে, আমরা কিন্তু মানে আরও মডার্ন ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু বাড়ি বানাচ্ছি। কারণ টিনের বাড়িতে, এটা জিআই শিট, আসলে আমাদের দেশের মানুষ টিন বলে, তো এটা কারেকশনটা বলে নিলাম আর কি, টেকনিক্যাল পার্সন হিসেবে মানুষকে বোঝানোর জন্য টিন হ্যাঁ, বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এই টিনের বাড়ি, টিনের বাড়ি কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় প্রচণ্ড শীত, এমনকি বৃষ্টির সময় এটার ছিদ্র দিয়ে পানিও হ্যাঁ, পানি পড়ে। পড়ে, হ্যাঁ। অথচ আমাদের দেশে একসময় যে ধরনের বাড়ি তৈরি হতো, আহ, মানে সেগুলা কিন্তু মানে মাটির দেওয়াল থাকলে বা কাঠের যদি ডেকোরেশন থাকে, সিলিং থাকে, তাহলে কিন্তু ওগুলো অনেক আবহাওয়ার সাথে উপযোগী। প্লাস আগের যুগে যেটা ছিল, বাড়িঘর তো কম ছিল, গ্রামাঞ্চলেও প্রচুর বাতাস টাতাস আসা যাওয়া করতে, এত গরম লাগতো না। হুম। কিন্তু এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। তো এই যে টিনের ঘরে থাকা, মানে মানুষগুলাকে আমরা কিন্তু মানে প্রতিদিন তাকে কষ্ট দিচ্ছি এই মানুষগুলাকে। মানে আমাদের আমাদের পলিসি মেকাররা বা আমরা যারা সমাজে আছি সবাই তো দায়ী তাদের এই দুর্দশার জন্য, যে এরকম একটা কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করতে হয়, যে প্রতিদিন গরমে তারা কষ্ট পায়, শীতে তারা কষ্ট পায়, এবং এই যে সাফারিংসটার ফলে তাদের কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়, তাদের জীবন, তাদের আয়ু কমে যায়। এটা বাসস্থানের সাথে তো সব কিছু রিলেটেড। আচ্ছা, এটা গেল গ্রামের কথা। তাহলে গ্রামে আমরা কি করতে পারতাম? গ্রামে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে যেটা সব দেশে আছে, যে স্ট্যান্ডার্ড, কি বলে, স্ট্যান্ডার্ড বিল্ডিং এলিমেন্ট, প্রিকাস্ট এলিমেন্টস, লাইক আমেরিকাতে। আমেরিকার গ্রাম আর বাংলাদেশের গ্রামের মধ্যে কিন্তু খুব তফাৎ নাই। আমেরিকার একটা বাড়ি বানাতে ওদের ওদের দেশের টাকা দিয়ে আমাদের, ওরা যে পরিমাণ খরচ করে, আমাদের একটা গ্রামের লোক কিন্তু তার চেয়ে খুব কম খরচ করে না। এই সত্যটা আমরা জানি না। ওদের দেশের সবচেয়ে চিপেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে ওই যে পাইনউড, বা ওদের যে বন জঙ্গলে যেসব গাছ হয় প্রায় ফ্রিতে পাওয়া যায়, কেটে নিয়ে আসলেই হয়ে গেল। আর তাই দিয়ে, আর ওদের হচ্ছে মানে একদম ফ্যাক্টরিতে বানানো কাঠের মানে ট্রাস থাকে, ইউ নো দ্য ট্রাস। তো একদম প্রিকাস্ট বা প্রিফ্যাব্রিকেটেড দরজা জানলা থাকে, ওগুলা ওরা স্ক্রুতে লাগিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলে। তো আমাদের কিন্তু এই ধরনের কোনো সিস্টেম বা স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করি নাই। করলে কিন্তু গ্রামের মানুষও এই একই খরচ করে আরও ভালো ভালো বাড়িতে সবাই থাকতে পারত, সম্ভব ছিল। কিন্তু আমরা সেদিকে কোনো নজর দেয়নি। আমাদের এখানে একটা মানে প্রতিষ্ঠান আছে, হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। তো সেখানে বোধহয় 2-4 জন লোক কাজ করে। ওখানে ভেতরে ঢুকলে মনে হয় না এখানে কাকপক্ষী কেউ আছে। তো হাউজিংয়ের এত বড় ক্রাইসিস, আমি গ্রামের কথা বলছি, যে বেশিরভাগ লোক আসলে দুঃখ কষ্টের মধ্যে আছে, বাসস্থানের অর্থে সাবস্ট্যান্ডার্ড লিভিং কন্ডিশনে আছে। সেইখানে সেটার সলিউশনের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বাজেট হচ্ছে শেমফুল বাজেট, এবং স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য কোনো উদ্যোগ সরকারের নাই। এটা গেল গ্রামের কথা। মফস্বলের কথাটা পরে আসি।
শহরের ব্যাপারটা আসি এবার। সেটা হচ্ছে এই ঢাকা শহরে যারা বাস করে তাদের মধ্যে 95% মানুষের কোনো নিজস্ব বাসস্থান নেই, ভাড়া বাসায় থাকে। ভাড়া 95%। আই রিপিট, 95% মানুষ তারা একটা বাসা আজও তারা তৈরি করতে পারে নাই। এটাই যদি এখন কলকাতায় এক্সাম্পল দিই বা দিল্লির এক্সাম্পল দিই বা অসংখ্য শহরের এক্সাম্পল, লন্ডন, মানে সিঙ্গাপুর, ব্যাংকক, একেবারে উল্টাটা। হয়তো মানে একেবারে যেমন ইংল্যান্ডের 98% লোকের নিজস্ব বাড়ি আছে। ইংল্যান্ড ধনী দেশ, জাপানেও তাই, ওদের কথা আলাদা। কিন্তু যদি আমাদের দেশের ইকোনমির সমান ইকোনমির দেশগুলোর কথা দেখি তাহলে দেখবো যে একটা শহরের অ্যাটলিস্ট 60% লোকের নিজস্ব ঘর বাড়ি আছে। তো আমার দেশে নাই কেন? শুরুতেই যে গোড়ায় গলদ, সরকারের যে সংস্থাগুলা বিপুল বাজেট সরকার দিয়েছে, সেই টাকাগুলো নিয়ে তারা ল্যান্ড ফিল করে হাউজিং এরিয়া ডেভেলপ করছে। এই হাউজিংয়ের মালিক কারা হচ্ছে? সমাজের সবচেয়ে ধনী শ্রেণী, অলরেডি সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সরকার করে না, যখন এই যে বিজ্ঞাপন দেয় তখন হচ্ছে 30% লটারিতে দিবে, 30% গভর্নমেন্ট কর্মকর্তাদের দিবে, 30% স্পেশালাইজড পিপল লাইক রাজনীতিবিদ, লয়ার, ইঞ্জিনিয়ার, ডক্টরস। আরে বাবা, ইঞ্জিনিয়াররা তো, মানে আমি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট একজন হয়ে বলছি যে আমাদের তো পাওয়া উচিত পরে। কারণ আমরা তো এটা স্বীকার করতে হবে যে আমরা দেশের যে 100% জনগোষ্ঠী আছে তার মধ্যে আমরা একটু খানিকটা হলেও একটু ভালো আছি তো, এটা মানতে তো হবে। কিন্তু ভাই, আপনার এই যে শেষের যে অংশ, মানে প্রথম অংশ নিয়ে আমার কিছু বক্তব্য আছে, আগে শেষের অংশটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে আপনি যেটা বললেন যে ঢাকা শহরের 95% মানুষের নিজেদের বাড়ি নাই। তো আমি দুইটা জায়গা থেকে বলতে পারি। প্রথমটা হচ্ছে যে ঢাকা শহরের অধিকাংশ মানুষই তো আসলে ঢাকার বাইরে থেকে আসে। মানে আমি নিজে ঢাকায় থাকি, 22 বছর হয়ে গেছে, কিন্তু প্রত্যেক ঈদে বা বন্ধে তো আমার সেই মানিকগঞ্জে যাইতে হয়, সেইখানে আমার নিজের একটা বাড়ি কিন্তু আছে। তো এরকম দেখবেন যে ঈদের সময় পুরো ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। তার মানে ঢাকা নিজস্ব লোকই তো খুব কম। তো সেক্ষেত্রে এইখানে নিজস্ব বাড়ি নাই বা ভাড়া বাসায় থাকে, এইটা কেন প্রবলেম? আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি করেন ঢাকার আমি আজকে সকালে পড়তেছিলাম যে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে সম্ভবত 47,400 পিপল বসবাস করে, মানে এত জনসংখ্যার ঘনত্ব। তো সেখানে তো আসলে প্রত্যেক ফ্যামিলির, যদি ফ্যামিলিকে একটা ইউনিট ধরি, প্রত্যেক ফ্যামিলির যদি নিজস্ব বাসা করতে হয়, তাহলে তো ঢাকার মোটামুটি সীমানা পুরো বাংলাদেশ হয়ে যাবে, পুরো বাংলাদেশই তখন ঢাকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই প্রস্তাবনাটা, এটাই বা কতটুকু ফিজিবল? অনেকেই প্রশ্নটা করে যে ঢাকার জনঘনত্ব তো অনেক বেশি, হ্যাঁ, তাইলে কি করা উচিত? আমাদেরকে তো এই সবাইকে বরং আরও ঢাকায় আসতে ডিসকারেজ করা উচিত, বা ঢাকায় মানে তোমার একটা কথা চট করে বলিনি যে ঢাকায় সবাইকে যদি আবাসন দিতে হয় তাহলে ঢাকা তো আরও ঘন হয়ে পড়বে, তা তো না। মানে তারা তো অলরেডি আছেই, তাহলে আরও ঘন হওয়ার তো প্রশ্ন ওঠে না। মানে আমি বলছি মালিকানাটা তাদের নাই, ওই 5% লোক বাকি 95%-এর যে বাসস্থানের মালিক হয়ে বসে আছে। বিশেষ শ্রেণীর কাছে সমস্ত ঘরবাড়ি চলে গেছে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে জনঘনত্বের আপার লিমিট কত? মানে তোমার কোশ্চেনের মানে যেটা ছিল যে আরো মানুষকে আসতে দেওয়া ঠিক কিনা ঢাকা শহরে, সেটা আমি মিন করি নাই। আমি বলতে চাইছি যে অলরেডি যেটা আছে, আমি যদি গিভেন সিচুয়েশনেই বলি, সেক্ষেত্রে প্রত্যেক ফ্যামিলি যদি হয়, মানে বাসার মালিকানা হওয়া শুরু করে, তাহলে যে পরিমাণ আবাসন বানাইতে হবে, তাহলে তো ঢাকা সীমানা মোটামুটি পঞ্চগড় পর্যন্ত চলে যাবে। মানে আমি লোক আসুক বা না আসুক সেটা বলি না, আমি গিভেন সিচুয়েশনেই বলতেছি। তার চাইতে এখন যে এই যে ফ্ল্যাট হয় এবং কি বলে একটা বিল্ডিংয়ে 5টা-10টা ফ্যামিলি ভাড়া থাকে, সেই মডেলটাতে তাহলে আসলে প্রবলেমটা কোথায়? আমি ওইটা জানতে চাইছি। মানে ঢাকা আসাকে আমি ডিসকারেজ ওই কনটেক্সট থেকে দেখতেছি না। বলতেছে যে হাই রাইজ বিল্ডিং করি না কেন, এটা বলছো নাকি? ওই যে বলতেছেন যে
প্রত্যেক ফ্যামিলির নিজেদের কেন বাসা নাই, ওই জায়গা থেকে বলতেছে যে প্রত্যেক ফ্যামিলি নিজেদের বাসা থাকাটাকে আসলে ফিজিবল কিনা, মানে ঢাকার কারেন্ট সিনারিওতে। মানে এটার এটা সম্পর্কে অনেকেরই এ ধরনের বক্তব্য আছে যে ঢাকা শহরে তো ওই যেটা বললাম যে অনেক মানুষ এসে গেছে, নো মোর একটা চিন্তা না, আরো আসুক সেটা সমস্যা না, আমি জানতে চাইছি যে সব ফ্যামিলি যদি বাসা নিজেদের বাসা থাকে সেইটা ফিজিবল আইডিয়া কিনা, মানে যদি আপনি টোটাল স্পেসের কথা চিন্তা করে বলেন। না, নিজেদের বাসা বলতে আমি কিন্তু প্লট মিন করছি না, আমি কিন্তু অ্যাপার্টমেন্টই মিন করছি, একটা ইউনিটই মিন করছি। তাহলে মানে আমি একটা ধরা যাক 40 লাখ 50 লাখ বা 60 লাখ টাকাতে একটা ফ্ল্যাট কিনলাম, ওই টাকাটা আমার ইউজফুল হইতে যত বছর লাগবে, আমি যদি প্রত্যেক মাসে মাসে ভাড়া দিয়ে থাকি, তার সাথে আসলে এইটার মানে প্রকৃতিগত পার্থক্যটা কি হইতেছে? মানে যেহেতু প্রত্যেকের ইকোনমিক স্ট্যাটাস সেম না, মানে আপনি হয়তো চাইলে একটা 60 লাখ টাকা বা 70 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন, আপনার হয়তো সেই সঙ্গতি আছে, আমি তো কিনতে পারবো না, মানে আমার সেই সঙ্গতিই নাই। তো তাহলে আমি তো 10,000 টাকা 12,000 টাকা 15,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা বাসা ভাড়া নিয়ে যে আসি, তাহলে আমার গ্রামে বা শহরে মফস্বলে তো আমার নিজের একটা বাড়ি আছে, তো সেক্ষেত্রে আমার ওই বাসা ভাড়াটা। তোমার প্রশ্ন এতক্ষণে বুঝতে পেরেছি যে মানুষকে কেন নিজের বাসায় থাকতেই হবে, ভাড়া থাকলেই তো হয়, তাই তো? এটা তোমার প্রশ্ন। আচ্ছা, এতক্ষণে সরি, আমি প্রশ্নটা বুঝতে একটু সময় লাগছে। সেটা হচ্ছে যে মানে পৃথিবীর সব দেশেই এই ভাড়া বাসা এবং একটা বিল্ডিং করলে যে লোনের কিস্তি দিতে হয় সেটা অলমোস্ট কাছাকাছি থাকাটাই আইডিয়াল। অর্থাৎ এই যে তুমি যে 15-20 হাজার টাকা ভাড়া দিচ্ছ বা 10,000 টাকা অনেকে ভাড়া দিয়ে থাকছে, এমন একটা সিস্টেম থাকতেই হবে বা থাকতেই হতো, এই 10,000 টাকা তার বৃথা যাবে না, তোমার এই টাকাটা তো তুমি আর ফেরত পাচ্ছ না কখনো, টাকাটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্য কেউ কেন নিয়ে যাবে? যদি এমন হতো এই যে 15,000 করে টাকা দিচ্ছ, এই টাকার বিনিময়ে তুমি যেমন থাকছো প্লাস এই বাড়িটাও ধীরে ধীরে তোমার নিজের হয়ে যাচ্ছে। পৃথিবীর বেশিরভাগ দেশে ব্যাপারটা তাই। মানে আমি বলছি যে যারা একটু প্রপার সিস্টেমের দেশ আছে, লাইক এই যে আমাদের প্রতিবেশী দেশ সিঙ্গাপুর বা থাইল্যান্ড, ইনকাম দিয়ে তার সামর্থ্য মতো সে খরচ করবে, তার বিনিময়ে সেই বাড়িটা তার নিজের হয়ে যাবে। কেন তার বাড়িটা নিজের হবে? কারণ যখন সে রিটায়ারমেন্টে পৌঁছাবে, রিটায়ারমেন্ট সময় তো সবার ইনকাম কমে যায়, রোগ টোগ বেড়ে যায়, চিকিৎসা করা লাগে, হ্যান ত্যান, তখন এভাবে চলতে থাকলে যার ইনকাম যখন কমে যাবে তখন সে বাসা তার থাকতে পারবে না, তাই না? তো তখন তার কি হবে? অন্য সব দেশে এটা তার একটা অ্যাসেট হয়ে থাকে, এবং শেষ বয়সে অনেকে যখন রিটায়ারমেন্ট করে তখন শহরের এতদিন ধরে যে তৈরি করা বাড়িটা বা অ্যাসেটটা বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে তখন সে হয়তো গ্রামাঞ্চলে বা একটু একটু চিপ দেশে চলে গেল, বা চিপ অঞ্চলে চলে গেল একই দেশের, যেখানে সে এই টাকাটা তার সঞ্চয় হয়ে থাকলো। এটা হলো গিয়ে পার্থক্য। আচ্ছা, এটা সেন্স মেক করে। তার মানে আমি যদি কোনো একটা বাসায় 5 বছর 10 বছর বা 20 বছর থাকি, এটা সিঙ্গাপুর সরকারের সেটা মানে এমন পলিসি করেছে ওরা যে শতভাগ লোকের এই পদ্ধতিটা ফলো করতেই হবে। হয় কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়ে তাকে রিপে করে করে তুমি একটা সুন্দর নিজের বাড়ি করে ফেলো, যত সুন্দর যত দামি ইচ্ছা করতে চাও করতে পারো, বিকজ দে আর নট লাইক কমিউনিস্ট কান্ট্রি। তো সেভাবে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে নিচ্ছে। ইফ ইউ ডোন্ট ডু দ্যাট অর ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট, ইউ আর জাস্ট ক্লিনার অফ দ্য রোড। তো অ্যাফোর্ডেবিলিটি কম, তখন গভর্নমেন্ট ইন করছে যে এই যে আমার বানানো ক্যাটাগরি এ বি সি অ্যাপার্টমেন্ট আছে, আমি মনে করি তোমার যে ইনকাম, তোমার ইনকামে সি ক্যাটাগরি তোমাকে দিয়ে অ্যাফোর্ড করানো আমার পক্ষে সম্ভব। সো আই উইল পে ইউ দ্য রেন্ট and you will pay the housing authority regularly, and eventually you will become the owner of that apartment. ওকে, মানে আমি আপনার আইডিয়াটা বুঝতে পারছি। এক্ষেত্রে আমি যদি আরেকটু ব্রেকডাউন করি, যে আমাদের ধরা যাক আমি লাস্ট 8 বছর ধরে শ্যামলীতে আসি, এখন আমার বাচ্চারা যদি বড় হয়ে যায় তখন হয়তো আমি এই বাসাটা ছেড়ে দিয়ে হয়তো আমি শান্তিনগরে চলে গেলাম। সেক্ষেত্রে আপনার এই প্রস্তাবনা অনুসারে আমি এই যে
9 বছর এই বাসায় থেকে আমি যে টাকাটা দিলাম, তাতে তো তার যে বাসার যে নির্মাণ ব্যয় সেটা হয়তো কাভার হয় নাই। সেক্ষেত্রে আমি যখন নতুন আর একটা বাসায় যাব, আপনার এই মডেল অনুসারে তখন আসলে আমার সাথে এটার মালিকানা কিভাবে? হ্যাঁ, এটা পৃথিবীর সব দেশে সবসময় হচ্ছে। সেটা এটা হচ্ছে যে সবসময় মাইগ্রেশন তো থাকেই, এক শহর থেকে আরেক শহরে যায়। তখন যেটা হয় যে মানে সাপোজ তুমি শ্যামলী থেকে ধানমন্ডি যাচ্ছ, কারো আবার ধানমন্ডি থেকে শ্যামলী আসার দরকার হতে পারে। তো তখন এটা তো আসলে মর্টগেজ থাকেই কারো না কারো কাছে, এবং যত টাকা পূর্ণ হয়েছে সেই টাকাটা তো নিজেরই টাকা। তো তখন এইটাকে সেল করা যায়, ইন্টারেস্টেড বায়ার তো মার্কেটে কাউকে না কাউকে পাওয়া যাবে। তো সেল করলে যে টাকাটা বাকি আছে সেই টাকাটা ওই মর্টগেজ কোম্পানি নিয়ে নিবে, আর অতিরিক্ত যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটা আমাকে দিয়ে দিবে। আমি এই টাকার সাথে আবার লোন নিয়ে আরেকটা জায়গায় করব। এটা আমেরিকাতে এটা এভরিডে মানুষজন করতে। আমেরিকা বিরাট দেশ, এক জায়গায় বাড়ি কিনে চাকরির যে কোম্পানি চাকরি করছে ওরা বললো যে অমুক জায়গায় তোমাকে অমুক ব্রাঞ্চের হেড বানায় দিলাম, চলে যেতে হচ্ছে। আমাদের ব্যাংকেও তাই, যে ধানমন্ডি ব্রাঞ্চ ম্যানেজারকে হয়তো মানে একটা জুনিয়র অফিসারকে সিলেটের ব্রাঞ্চ ম্যানেজার করে পাঠিয়ে দিল হয়তো। তো এখানে যদি তার বাড়িতে এরকম মর্টগেজ থাকে বা ইত্যাদি থাকে, তাহলে সে এটাকে তখন সেল করে ওই সিলেটে সে একটা বাড়িতে চলে যেতে পারবে, প্রোভাইডেড দ্যাট আবার সিলেটে তার বাচ্চা কাচ্চার জন্য এরকম সরকারি স্কুল করে রাখছে, সরকার ওরকম সিলেটে তাহলে বাড়িওয়ালার রোলটা কি এখানে? মানে আমি যার বাসায় ভাড়া থাকি তার রোলটা এখানে কিভাবে হবে? মানে আমি না হয় মর্টগেজ কোম্পানির সাথে আমার একটা ডিল হলো, এখানে বাড়িওয়ালা থাকবে না, তো বাড়িওয়ালা থাকবে না। এটা হাউজিংয়ে সবসময় মানে আইডিয়াল কন্ডিশন হচ্ছে যে একটা কোম্পানি অনেকগুলো অ্যাপার্টমেন্ট বা বাড়ি বানিয়ে রেখেছে, দ্য ডে ওয়ান আমিই তো মালিক হয়ে যাচ্ছি, মানে মর্টগেজ কোম্পানির কাছ থেকে আমি টাকা নিয়েছি। আপনার এই প্রস্তাবনা অনুসারে ব্যক্তি মালিকানায় কোনো বাড়ি থাকতে পারে না, সব বাড়ি ব্যক্তি মালিকানায়। সব বাড়ি আমি তো একটা কোম্পানি যখন করছে সেল করে, সে তো কনস্ট্রাকশন করার পর সে চাইলে মানে যত দ্রুত পারে সবগুলো সেল করে দিয়ে সে নতুন প্রজেক্ট ধরবে। তো সেল তো আমাকে করে দিয়েছে। আমি কেনার সময় কি করেছি, একটা ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে লোন নিয়েছি। লোন নিলে পরে বাড়িটা তো আমার নামেই হচ্ছে, বাট মর্টগেজ টু দ্য ফাইন্যান্স কোম্পানি, লাইক লোন নিয়ে গাড়ি কেনার মতো। আচ্ছা ভাই, তাহলে ওই যে গ্রামের ওই বাড়ির কথাটা করে আপনি ওই জিআই শিটের যে কথাটা বললেন, মানে যেটা টিন হিসেবে চালানো হয়। এখন আমাদের ছোটবেলায় আমি দেখছি যে গ্রামে ওই মাটির ঘর, উপরে হচ্ছে ছন থাকতো। এরপরে যেটা হলো যে উপরে টিন দেওয়া হইতো, এরপরে আসলো হচ্ছে যে দেয়াল পাকা কিন্তু উপরে টিন। তো আমাদের তো বেসিক্যালি যারা এই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত গ্রামের দিক থেকে, তাদের বাড়ি তো সবসময় এরকমই হয়, টিনের যে একটা বড় ইন্ডাস্ট্রি, তো তাদের যে বিজনেস সেটার জন্য এখন তাহলে বাড়ির ছাদের টিনের ছাড়া, যাদের ইকোনমিক স্ট্যাটাস খারাপ, টিন ছাড়া তারা বাড়ির ছাদ হিসেবে আসলে কী বা অপশন করতে পারতো? এখন হচ্ছে কি, আমরা তো মানে গ্রাম এবং শহর, আমাদের একটা ধারণা আছে যে গ্রামে যারা বাস করবে তাদেরকে এসেনশিয়ালি গরিব মানুষ হতে হবে গরিব মানুষ, এবং তাদেরকে লো স্ট্যান্ডার্ড বাড়িতে থাকতে হবে। আমরা কিছুটা কি সেই চিন্তা ভাবনা চলে গেছি না? ব্যাপারটা ঠিক তা না, মানে গরিব মানে গ্রামে যারা সবচেয়ে ধনী তারাও তো এই ঢাকা শহরের মিডল ক্লাসের চাইতে বা লোয়ার মিডল ক্লাসের তাদের চাইতে সাধারণত টাকা পয়সার দিক থেকে কমই থাকে। তাদের হয়তো শাকসবজি বা ধান ওগুলো নিজেরা প্রডিউস করে কিনতে হয় না, পুকুরে মাছ আছে। কিন্তু যদি ক্যাশ টাকার কথা বলা হয়, তাদের হয়তো প্রচুর জমি আছে, কিন্তু জমির দাম কত, ফলে ক্যাশ টাকা তো তাদের ওই পরিমাণ ক্যাশ টাকা তো তাদের সাথে। সেটাই বলছি যে আমাদের তো লক্ষ্য কি, যে আমাদের দেশে দরিদ্র মানুষ থাকবে না। মানে এক সময় তো আমাদের দেশে যেমন কাপড় চোপড়ের কিন্তু অনেক একটা স্কেয়ারসিটি ছিল,
সবাই ভালো কাপড় পরতে পারতো না, এবং দেখা যেত যারা দরিদ্র মানুষ তারা খালি গায়ে থাকতো বেশিরভাগ সময়, বা পায়ে স্যান্ডেলটা পরতে পারতো না। তো এটাকে তো রোমান্টিসাইজ করার কিছু নাই যে গ্রামের মানুষকে খালি গায়েই থাকতে হবে চিরকাল। না, সে সময় আমাদের সামর্থ্য ছিল না, তখন আমাদের শহরেরও অনেক মানুষেরই মানে ভালো জামা কাপড় কেনার সামর্থ্য ছিল না। কিন্তু একটা জিনিস আমাদের দেশে এই গার্মেন্টস শিল্প আসার পরে যেটা হয়েছে, আমাদের তো মানে আমাদের যে বেসিক কয়েকটা জিনিস আছে যে আমরা মৌলিক চাহিদা বলি, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এবং তারপরে আসছে কি চিকিৎসা, তারপরে শিক্ষা। এই তো এখন অন্যের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা একটা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, যে আমাদের সবাই এখন খেতে পারে, এটুকু কিন্তু আমরা করেছি, এগিয়েছি। বস্ত্র কিন্তু আমরা আরও একটু বেশি এগিয়েছি, কারণ আমাদের দেশের গার্মেন্টস শিল্প ভীষণ স্ট্রং। আমাদের দেশের চেয়ে কম দামে এত ভালো মানের জামা কাপড় পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না, এটা প্রমাণিত। তো সুতরাং বস্ত্রের কোনো আমাদের আর কোনো মানে এখানে কোনো নাই, সংকট নাই। তাহলে এবার আমাদের তো তাকাতে হবে বাসস্থানের দিকে অন্যান্য জিনিসের সাথে। বাসস্থানের জায়গায় আমরা কিন্তু ওই আগের মতো বা একটু পিছিয়েই যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আগে যেটুকু সুন্দর করে বাড়ি, আঙিনা ইত্যাদি করে বাস করতাম, এখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আরও আমরা এক গ্রাম বা উপজেলা পর্যায়ে বা মফস্বল পর্যায়ে আমরা ঘিঞ্জি করে এমন বাসস্থানে থাকছি যেখানে আলো বাতাস নাই, বাড়ির সামনে যে উঠানটা ছিল সেই উঠানটা নাই, বাচ্চাদের খেলাধুলার জায়গা নাই। আমরা কিন্তু এই ঢাকা শহরের যে পুরাতন ঢাকা বা কল্যাণপুর বা মানে মাদার টেক, যেগুলো একেবারে আনপ্ল্যান্ড জায়গা, সেটারই কপি কিন্তু আমরা মফস্বলে এবং গ্রামে করছি। এবং আমরা গ্রামে গেলে বা যে কোনো মফস্বলে গেলে দেখব যে 8 ফিট চওড়া রাস্তার পাশে সব বাড়িঘর, 6 ফিট 8 ফিট। এখন আমরা এটা জানি যে একটা বাড়িতে আগুন ধরে গেলে ফায়ারের ট্রাকটা যেতে হয় না। এখন আমি তো বলতে পারি না, যেহেতু ওরা গ্রামে থাকে, ওরা তো অপেক্ষাকৃত দরিদ্র মানুষ, সুতরাং ওদের বাড়িতে আগুন ধরলে আমি ওদিকে তাকাবো না, ওখানে ফায়ারের কোনো ট্রাকটা পাঠাবো না, ওরা 6 ফিটে থাকলে থাক, 6 ফিট চর রাস্তার পাশে। এটা তো আমি বলতে পারি না এই যুগে এসে, কারণ আমাদের জন্য বাসস্থান হচ্ছে একটা অধিকার, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা। বাসস্থানের নিশ্চয়তা বলতে শুধুমাত্র তাকে একটা বেডরুমের ব্যবস্থা করা না, বাসস্থানের জন্য অনেকগুলো জিনিসের দরকার আছে। সে অসুস্থ হয়ে পড়লে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দরকার আছে, অ্যাম্বুলেন্সটা তার বাসা মতো নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং যিনি অসুস্থ হলেন উনি যে হেঁটে এসে অ্যাম্বুলেন্সে উঠবেন সে সামর্থ্য নাও থাকতে পারে, স্ট্রেচারে করে তাকে তুলে নিয়ে আসতে হবে, অ্যাম্বুলেন্সে ঢোকাতে হবে এবং দ্রুততম সময়ে তাকে হাসপাতালে পৌঁছায় দিতে হবে। তাহলে সেইটা এনশিওর করার দায়িত্ব কার? সরকারের নানা সংস্থা এবং ইত্যাদি করে এই নিশ্চয়তা না থাকলে তাহলে বাড়ি বানাতে দেওয়া উচিত না, বলা উচিত যে এই হচ্ছে নিয়ম, এসব নিয়ম মেনে বাড়ি বানাতে হবে। আর যদি আসি সামর্থ্যের কথায়, সামর্থ্য বাড়লেই তো আমরা সেরকম ভালো বাসস্থানে থাকতে পারছি না। এমনকি এই যে পুরাতন ঢাকার কথা বললাম বা কল্যাণপুরে বললাম, এখানে তো আর সবাই দরিদ্র না, অনেক ধনী মানুষও বাস করে, কিন্তু তারাও কিন্তু সংকটের মধ্যেই বাস করছে, তাই না? তারা কিন্তু কোনো মানে আইডিয়াল বাসস্থানে বাস করছে না। যেমন উদাহরণ দিই যে উত্তরাকে বলা হয় মডেল টাউন, সরকার এটার নাম দিয়েছে উত্তরা মডেল টাউন। উত্তরাতে এখন যে পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, যেভাবে আবাসিক প্লটগুলোতে রেস্টুরেন্ট এবং শপিং সেন্টার হয়েছে, তাহলে কি মনে হয় যে এটা মডেল টাউন হওয়া উচিত? এই টাউনই সারা বাংলাদেশে কপি করা উচিত? তা তো হচ্ছে না। তার মানে আমরা এমন মডেল করেছি, সেই মডেলটাই ফেইল্ড, এবং সারা দেশের অবস্থা তো আরও খারাপ। ওকে, আমার মনে হয় ভাই এখানে একটা ফ্যাক্টর আমরা মিস করে যাচ্ছি কি না, যে আমি যদি আমার উদাহরণ দিই, যে আমরা যখন 2002-এ বাড়ি করি, তখন আমাদের ওখানে পুরো এলাকায় 3টা বাড়ি ছিল, বাদ বাকি সব ছিল অনেক ফাঁকা।
এখন যেটা হয়েছে যে ওই এলাকায় যত পুকুর ছিল সব ভরাট করে বিল্ডিং হয়েছে, মানে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং একদম লাগোয়া, মানে জানলা খুলে কথা বলা যায় এত কাছাকাছি, এত ঘেঁষাঘেঁষি। ওই ছোট্ট 6 ফিট যে রাস্তা বললেন ওইটাই রাস্তা। ফলে জনসংখ্যার একটা বড় ব্যাপার তো আছে, চাষযোগ্য জমি ভরে ফেলে সেখানে বাড়ি করা হইতেছে, পুকুর ভরে বাড়ি হইতেছে। তো প্রচুর বাড়ি যখন হবে, এই এত এত মানুষ, এত এত মানুষের বিপরীতে যে জমির পরিমাণ তো অনেক কম, তাহলে এইখানে আপনি আবাসনের যে থিওরিগুলো বলতেছেন বা যা হওয়া উচিত বলে মনে করতেছেন, সেটা আসলে কিভাবে সম্ভব? কারণ কোনো মানুষকে তো আপনি রাস্তায়, কত মানুষকে রাখবেন রাস্তায়, তো রাখবে না, তার তো কোনো না কোনো একটা বাড়ি করতেই হবে, এবং সেটার বিপরীতে তো জমি নাই। তাহলে এই প্যারাডক্সের সমাধান কি? এই খুব সহজ সমাধান। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যে দেশটায় বাস করি, এই দেশটা তো দ্বিমাত্রিক একটা ম্যাপের মতো না, এটা ত্রিমাত্রিক। অর্থাৎ আমাদের আকাশ তো, আমাদের জন্য অসীম আকাশ আমাদেরকে দেওয়া আছে। তো আমাদের দুদিকে হয়তো একটু কম, কিন্তু আমাদের আকাশ যদি বাড়িয়ে নেই, তাহলে আমাদের দেশের যে আয়তন, টেকনিক্যালি চিন্তা করলে রাশিয়ার আয়তনের চেয়েও তো আমরা বড় হতেই পারি। অ্যান্ড উই হ্যাভ দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটি, যে আমরা কিন্তু হাই রাইজ বিল্ডিং তৈরি করতে জানি এবং পারি। তাহলে আমরা যদি মানে একদম সুষ্ঠু প্ল্যানিং করতে পারি এবং আমরা যদি হাই রাইজকে এনকারেজ করি, তাহলে অনেক কম জমিতে অনেক অনেক বেশি মানুষের পক্ষে থাকা সম্ভব। এবং একটা উদাহরণ দিই, যে সরকার কি করেছে, সরকার যখনই যে শহরেই হোক, প্রত্যেক শহরে কিন্তু মানে জেলা শহরগুলোতে হাউজিং এরিয়া সরকার করে দিয়েছে, এবং অ্যাভারেজ জমির সাইজ হচ্ছে 5 কাঠা, রাইট? তাইলে 10 জন, অর্থাৎ 10টা পরিবারকে বাস করার জন্য সে 50 কাঠা জমি বরাদ্দ দিয়েছে, মাত্র 10টা পরিবারকে বাস করার জন্য 50 কাঠা জমি দিয়েছে। এইবার সরকার যদি বলতো, নো, আমি দিলাম তোমার, ঠিক আছে তোমাকে, কিন্তু এই 10 জন তোমরা একসাথে হয়ে এই 10টা প্লট নিয়ে তোমরা এক প্লটের মধ্যে বিল্ডিং করবা, আর বাকি প্লটগুলো তোমরা খেলার মাঠ, শাকসবজি করার ব্যাপার বা আদার জিনিস বা ফাঁকাই রেখে দাও, তুমি গাছ লাগাও, বনজ ফলজ গাছ লাগাও সেখানে। এটা বলার এখতিয়ার কার? সরকারের। কারণ সরকার স্টিল কিন্তু জমির মালিক, সরকার কিন্তু জমি কাউকে একেবারে দিয়ে দেয় না। এই যে ধানমন্ডি, গুলশান, এগুলো কিন্তু কাউকে একেবারে দিয়ে দেয় না, এটা 99 বছরের জন্য লিজ দিয়েছে, জাস্ট থাকতে দিয়েছে। এখতিয়ার কিন্তু সরকারের এখনও আছে, এখনও সে বলতে পারে। তো তাহলে কিন্তু এই যে প্রবলেমটা বললাম, যে ঘিঞ্জি করে সবাইকে কেন থাকতে হবে না, পসিবলি এই বাংলাদেশে আনলিমিটেড সংখ্যক মানুষ বাস করা সম্ভব এবং থাকা উচিত। কারণ আমরা এখন জানি যে মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। আপনার ভাই হাই রাইজ বিল্ডিং নিয়ে আমার মানে একটা কনসার্ন আছে, সেটা আসলে কতটুকু ভ্যালিড সেটা আপনার উত্তর থেকে বুঝতে পারবো। সেটা হলো যে আমাদের এখানকার যে মাটি তো খুবই নরম প্রকৃতির মাটি, এবং আর একটা বড় হচ্ছে যে আপনার যদি করা হয়, মানে ভূমিকম্পের যে প্লেট যেগুলো, সেটা যদি হয় যে এখানকার কিন্তু অনেকগুলা আছে, মানে ভূমিকম্পের ফাটল যেটা ওই রকম আছে, তাহলে আমাদের এখানে কয়দিন পর ভূমিকম্প হয়, কয়দিন পরই কিন্তু ভূমিকম্প হয়, এবং আমাদের 100 বছরের যে ভূমিকম্প সেটা কিন্তু ডিউ হয়ে আসছে অলরেডি, রাইট? মানে যে কোনো সময় একটা বড় ভূমিকম্প হবে, এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তো এরকম আমাদের যে নরম ধরনের মাটি এবং আপনি ভূতাত্ত্বিক যে ফল্টগুলো সেটা যদি বিবেচনায় নেন, তাহলে হাই রাইজ বিল্ডিং এর যে আপনি থিওরিটা বলতেছেন, সেটা কি আদৌ ফিজিবল? জি, ফিজিবল। তার কারণ হচ্ছে যে পৃথিবীর যেগুলা হাই রাইজ বেশি যে শহরগুলা বললে, যেই শহরগুলার প্রথমে নাম আসে, তাদের অনেকগুলাই আসলে এই ভূমিকম্পের ফল্ট লাইনের জাস্ট ঘাড়ের উপরে অবস্থিত। আমাদের ফল্ট লাইনটা কিন্তু এখানে না, আমাদের ফল্ট লাইনটা হচ্ছে হিমালয় বরাবর। এটা হচ্ছে এই যে এদিকে নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার বর্ডার দিয়ে যে
হিমালয়ান রেঞ্জটা আছে, ওইখানে হচ্ছে ফল্ট লাইনটা। আমরা ফল্ট লাইনের কাছে বসবাস করি, এটা বলতে হবে। কাছে মানে এত কাছে না, অন্তত 50, 100, 150 বা 200 কিলোমিটার দূরে বাস করি। তো কিন্তু এমন যদি হতো যে আমরা ঠিক ফল্ট লাইনের উপরে বাস করি, হতেই তো পারতো। এরকম ফল্ট লাইনের উপরে অনেকগুলো সিটি আছে, লাইক জাপানের সব সিটি, এবং অল অফ দোজ হ্যাভ মানে হাই রাইজ, লট অফ হাই রাইজ বিল্ডিং। যেমন জাপান ইজ প্ল্যানিং টু বিল্ড মানে টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তাইওয়ানের যে টাইপে ওয়ান নামটা ঠিক মনে নাই, ওটাও কিন্তু ডিরেক্টলি ফল্ট লাইনের উপরে। ক্যালিফোর্নিয়া হোল সিটি ফুল অফ হাই রাইজেস ইজ অন দ্য ফল্ট লাইন। লস অ্যাঞ্জেলেসও তাই। তো এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো যে আমরা এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে সেরকম পর্যায়ে পৌঁছেছি যেখানে এই রিস্ক তো থাকবেই। রিস্ক মিটিগেশন করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, সেই নলেজটা মানুষের হয়েছে। এটা কীভাবে আমরা প্রমাণ পাই? আমরা তো জাপানকে দেখেই দেখছি। জাপানে প্রতিদিনই অনেক ভূমিকম্প হয়, এবং বড় বড় ভূমিকম্প তো হয়ই, কিন্তু আজ পর্যন্ত কোনো বিল্ডিং ভেঙে পড়ে গেছে এটা কিন্তু এখন আর শোনা যায় না। আগে শোনা যেত, এখন আর শোনা যায় না। বরং ওদের লো রাইজ যেগুলো 2তলা 3তলা বিল্ডিং, এগুলো ভেঙে যায়, যেগুলো লো টেক বিল্ডিংস। সুতরাং আমরা ফল্ট লাইনে করতে পারবো, সেদিক দিয়ে কোনো সমস্যা নাই। আর যেটা হচ্ছে নরম মাটি, হ্যাঁ, নরম মাটিটা বেশি প্রবলেম ওই ইয়ার চেয়ে, ফল্ট লাইনের তুলনায়। নরম মাটিতে হাই রাইজ করতে হলে, মানে আসলে কি, নরম মাটির নিচে আবার শক্ত মাটি থাকে। আমরা যে নিচে আমরা যেটাকে বলি যে পাইল করি, হ্যাঁ, পাইল ফাউন্ডেশন করি, এই পাইলগুলো করাই হয় যে নরম মাটি পার হয়ে শক্ত মাটি পর্যন্ত পৌঁছানোর জন্য। তো এটা হচ্ছে খরচের ব্যাপার। যেখানে যত নরম, সেখানে একটু বেশি খরচ করে ওই পর্যন্ত যেতে হয়। কিন্তু করতে পারবো না এটা একেবারেই নো, অবশ্যই পারবো। আর দুই হচ্ছে, তাতে কি আমরা অপেক্ষাকৃত বেশি বিপদে থাকবো? আমরা যদি প্রপার টেকনোলজি ব্যবহার করে করি, তাহলে অফকোর্স নো। আমরা উই উইল বি অ্যাজ সেফ অ্যাজ আদার সিটিজ লাইক জাপান অর তাইপে। এক্ষেত্রে আমার দুটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আপনি জাপান বা আমেরিকার যে উদাহরণগুলো দিলেন, ওরা তো অনেক দিন আগে থেকেই ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে অনেক অনেক অ্যাডভান্সড। আমাদের তো ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে আমরা কি ওই লেভেলে আসি? ফলে আপনি এই ধরনের বিল্ডিং বানানোর জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ইঞ্জিনিয়ারিং যে কোর এইটা স্ট্রেংথ, সেটা কি তাহলে আমাদের নিজস্ব সেই সক্ষমতা আছে, নাকি আমাদের আসলে অন্য সব কিছুর মতো এইটাও ইম্পোর্ট করতে হবে? আর দ্বিতীয় হচ্ছে যে, আমি আবারও মাটির প্রসঙ্গে যদি বলি যে আমাদের যে পরিমাণ জনসংখ্যা এবং আপনার যা প্রস্তাবনা, তাতে আসলে আমাদের 80 তলা 100 তলা এরকম কিছু বিল্ডিং থাকা উচিত। কিন্তু বাংলাদেশের এই মাটিতে কি আসলেই 50 তলা 60 তলা বিল্ডিং ফিজিবল আইডিয়া? দ্বিতীয়টা হচ্ছে যে অবশ্যই মানে এরকম তো নাম্বার ধরে আমরা বলবো না কথা যে 50, 100 বা 200। বাংলাদেশে তো মনে হয় হ্যাঁ, অত উঁচু কোনো বিল্ডিং আছে 50 তলা? না, আমরা এখনো এত উঁচুতে যাইনি। কেন যায়নি সেটা আমার কাছে আশ্চর্য লাগে। শহরগুলোতে যায়নি মানে সরকার আমাদেরকে যাইতে দেয় না। আমাদের ওই যে সব এয়ারপোর্টগুলো শহরের কাছে করে, শহরের মধ্যেই করে, যে কারণে ফ্লাইট মুভমেন্টের জন্য লো রাইজ করতে বাধ্য করা হয় এক ধরনের। তো সেটা একটা কারণ। এখন আবার হচ্ছে, এখন যেমন তেজগাঁ এলাকাগুলোতে অনেক হাই রাইজ তৈরি হচ্ছে। সেগুলো কত তলা হাই রাইজগুলোতে? ওখানে 50-60 স্টোরি বিল্ডিং তৈরি হচ্ছে এখন। তো সেটা এখন হচ্ছে, কিন্তু এতদিন কেন হয়নি সেটা অবাক করার ব্যাপার। আর টেকনোলজির কথা যদি বলি, তাহলে মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘদিন ধরে যেই হাই রাইজ বিল্ডিংটা নাম্বার 1 টলেস্ট বিল্ডিং ছিল, দীর্ঘদিন ধরে যে সারা পৃথিবীতে রাজত্ব করে গিয়েছে, সেটা হচ্ছে সিয়ার্স টাওয়ার। সেইটার প্রকৌশলী কিন্তু আসলে বাংলাদেশি, এফআর খান, ফজলুর রহমান খান। উনি এই দেশি এবং প্রাউডলি আমার তোমার প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। উনি সারা পৃথিবীকে শিখিয়েছেন যে কিভাবে
অতি হাই রাইজ মানে আলট্রা হাই রাইজ তৈরি করা আমার ভাই এই থিওরির মাঝখানে একটা গ্যাপ লাগে এই কারণে যে উনি তো এইটা নিশ্চয়ই বুয়েটে বসে থেকে করেন না, উনি তো এটা নিশ্চয়ই হায়ার স্টাডিজ থেকে ওখানে করছেন, ওখানে জব করছেন বা ওখানে পিএইচডি করছেন, তখন হয়তো করছেন। ফলে যখন আপনি এটা বলতেছেন তখন আমি আসলে ওনাকে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার বলবো, কিন্তু বাংলাদেশে বসে উনি করছে সেটা তো ঠিক না বলা যাচ্ছে না। মানে সেই অর্থে কি আমরা কোনো প্রজেক্টই বা পৃথিবীর কোনো দেশই একেবারে নিজে নিজে কোনো প্রজেক্ট করে না। প্রজেক্ট করতে হলে যারা টেকনিক্যাল পার্সন তারা আসলে সিটিজেন উইদাউট বাউন্ডারি। টেকনোলজির আদান প্রদান সবসময়ই সব দেশেই হয়। এমনকি মানে এই যে আমেরিকা যেমন সারা পৃথিবী থেকে টেকনোলজিক্যাল এক্সপার্ট নেয়, এটা পৃথিবীর সব দেশই নেয়। এমনকি চায়নার মতো দেশও কিন্তু সারা পৃথিবীর এক্সপার্টদেরকে ডেকে যার যেখানে এক্সপার্টিস তাকে সুযোগ করে দেয়। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই তাহলে ভালো বোঝা যাবে। এই যে পদ্মা সেতু করা হলো, পদ্মা সেতুতে যদিও কনসালটেন্ট বিদেশি ছিল, বা যমুনা সেতুতেও কনসালটেন্ট বিদেশি ছিল, কিন্তু বাংলাদেশি অনেক প্রকৌশলী এবং মানে আমার ক্লাসমেট বলে আমি গর্ব করে বলি যে শাহিন, ওর ডাকনাম শাহিন, ও ডাকনামই চিনি। তো মানে একটা ডিজাইন তো আর যে ডিজাইনটা হয়ে আসে এক্স্যাক্টলি ইমপ্লিমেন্টেশন সেই ডিজাইনটা থাকে না। ডিজাইনকে মডিফাই করতে হয়, আপগ্রেড করতে হয়, আর উপযোগী করতে হয়। ওই পর্যায়ের কাজগুলো কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়াররা করেছে। তার মানে কি সম্পূর্ণ নিজে নিজে করেছে না, তার সাথে আরও বিদেশি ইঞ্জিনিয়ারও ছিল। ইটস এ টিম এফোর্ট অ্যান্ড গ্রুপ এফোর্ট। বাট আমাদের যে নলেজ বেজ, আমাদের এখান থেকে যারা পাশ করে সবাই তো আর আমেরিকান সিটিজেন হয়ে যায় নাই। অনেক মানে আমি আমার জানা মতো অধিকাংশে এখনও বাংলাদেশি পাসপোর্টটা ক্যারি করে। সো দে আর স্টিল বাংলাদেশি। এবং আমি যদি খালি এভাবে ফিল্টার করি, আমরা অন্য কোনো দেশের ইঞ্জিনিয়ার নিব না, শুধু বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে, যাদেরকে ডেফিনেটলি আমি বাংলাদেশি বলতে পারবো, তাদেরকে দিয়ে আমি 80 তলা বা 100 তলা বিল্ডিং আমি ডিজাইন করাবো। ইয়েস, উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আমার প্রশ্নটা এখানে ন্যাশনালিটির জায়গাটাতে ছিল না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ইকোসিস্টেম, আপনি চায়না বা আমেরিকার যে বললেন যে টেকনিক্যাল এক্সপার্ট হায়ার করে, তাদের ইকোসিস্টেমে কিন্তু সেই টেকনিক্যাল বা সেই টেকনোলজিক্যাল ব্যাপারটা আছে। ধরা যাক যে আপনার তাদের ভার্সিটিগুলোর যদি র্যাঙ্কিং দেখেন বা তাদের রিসার্চ ইয়েতে যদি দেখেন, আমাদের মনে হয় ইয়েতে রিসার্চের বরাদ্দ কত বাজেটে 1-2-3% বেশি বোধ হয় না। তো আমি ওই জায়গাটা বলতেছিলাম যে যদি এখন আমি রাজশাহীতে প্ল্যান করি যে আমি রাজশাহীতে একটা 40 তলা বিল্ডিং করব, তো যদি আমার এরকম প্রত্যেকটা শহরে এরকম যদি হাই রাইজ বিল্ডিংয়ের ওই ধরনের থাকে, তার মানে আমার বাংলাদেশে ওইরকম একটা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ওরকম একটা ইকোসিস্টেম থাকতে হবে। সেই ইকোসিস্টেমটা তো বাংলাদেশে নাই বলে আমার ধারণা। আপনার যেহেতু আমার যেহেতু এক্সপিরিয়েন্স বেশি, আপনি আমি তাহলে এবার বলি যে হ্যাঁ, এটা ট্রু যে ইকোসিস্টেম নাই কোন অর্থে নাই। যেমন একটা বিল্ডিং করতে অনেক ধরনের, যখন হাই রাইজ বিল্ডিং আসে তখন অনেক ধরনের টেকনিক্যাল পার্সন লাগে। এক হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আসলে অনেক আগে গেছি, হ্যাঁ, কারণ আমাদের এখানে এত বেশি স্ট্রাকচার হয়, বিল্ডিং, ব্রিজ, যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ ওয়ার্ল্ডে বরং একটু কম হয়। আমাদের নির্মাণ শ্রমিকও আবার আছে, কারণ আমাদের নির্মাণ শ্রমিকরাই দুবাইতে যে বুর্জ খলিফা বানিয়ে চলে আসে, সুতরাং সেগুলোও আছে। ইকুইপমেন্টের কথা যদি বলি, ইকুইপমেন্টও আমাদের দেশে আছে, কারণ 30-40 তলা বানাতে যেই টেকনোলজি মানে যেই ইকুইপমেন্টগুলো লাগে, আসলে 100 তলা বানাতে এক্সট্রাঅর্ডিনারি কোনো মানে ডিফারেন্ট ইকুইপমেন্ট লাগে না। কনক্রিট বিল্ডিং নির্মাণে স্পেশালি, এবং লাকিলি খুব বড় হাই রাইজ করতে গেলে আমাদের কিন্তু মনে রাখতে হবে ওগুলো কনক্রিট বিল্ডিংই হয়। মেটাল বিল্ডিং দিয়ে অনেক বড় উঁচু হাই রাইজ করা যায় না। অনেকের ধারণা কিন্তু উল্টা আমাদের দেশে। অনেকে ভাবে যে উঁচু বিল্ডিং করতে হলে মেটাল বিল্ডিং করতে হয়, না, ধারণাটা ভুল। সবচেয়ে উঁচু বিল্ডিংগুলো কনক্রিট দিয়ে করতে হয়। তো কনক্রিট টেকনোলজিটা একটু প্রিমিটিভ টাইপের। এটা স্ট্রাকচারগুলো বানাইতে কোনো সমস্যা হবে না। সমস্যা কোথায় হতে পারে সেটা হচ্ছে যে অন্যান্য সিস্টেমসগুলো দিতে, যেমন এলিভেটর সিস্টেম, তারপরে ইলেকট্রিক্যাল সিস্টেম, তারপরে ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, তারপরে বাইরে যে গ্লাস ফ্যাসেড হবে সেগুলো সিস্টেম, এইগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। এগুলোতে আমাদের
লোকাল যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি বা টেকনিক্যাল পার্সন, এটা অনেক প্রিলিমিনারি লেভেলে আছে, ওইখানটায় আমরা পিছিয়ে আছি। কিন্তু হচ্ছে কি, মানে প্রজেক্ট করতে করতেই তো শেখা হয়। হ্যাঁ, ইকোসিস্টেমটা কিন্তু আগে হবে না, আগে আমাদের হাই রাইজ হতে হবে, একের পর এক হতে হতে আমরা শিখব। এক সময় কিন্তু আমাদের দেশে এই যে আমরা বিল্ডিংয়ের গায়ে যে অ্যালুমিনিয়াম প্যানেল লাগাই, এই যে বসুন্ধরা মার্কেটে বা বিভিন্ন মার্কেটের গায়ে যে অ্যালুমিনিয়াম প্যানেলগুলো লাগাই, এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ 100% ইম্পোর্ট করতে হতো। কিন্তু এই যে বোধহয় 8 or 10 years অ্যাগো বাংলাদেশে একটা ফ্যাক্টরি হলো, তারা কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচার করতে শুরু করেছে এবং দেখা যায় এখন বিদেশি অ্যালুমিনিয়াম তেমন কেউ আনেই না। তো এরকম করে একবার শুধু চাহিদাটা দেখতে পেলে বাংলাদেশের এন্টারপ্রেনাররা ওই জিনিসগুলো তৈরি করবে। যেমন এয়ার কন্ডিশনার ইউনিট এখনও বাংলাদেশে ওইভাবে তৈরি হচ্ছে না, কিন্তু চাহিদা বাড়ছে। আমি শিওর কিছুদিনের মধ্যে প্রচুর এয়ার কন্ডিশনার এখানে লোকালি ম্যানুফ্যাকচার হবে। যেমন টিভিতে বলা যায় যে মানে অলমোস্ট 100% টিভি কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। তো মোবাইলের মধ্যে 80-90% বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, বিকজ চাহিদা আছে। তো আমাদেরকে সরকার গাইড করলে চাহিদা তৈরি হবে এবং তখন এই ব্যাক লিঙ্কেজগুলো অটোমেটিক্যালি ডেভেলপ করবে। আরেকটা করি জিনিস অ্যাড্রেস করি, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের সাথে না মানে কনস্ট্রাকশন টেকনিকটা নিজের মতো করে আবার মোল্ডও করে নেয়। মানে একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। হংকংয়ে বা চায়নায় 80 স্টোরিড বিল্ডিং বাঁশের স্ক্যাফোল্ডিং দিয়ে তৈরি করে ওরা। কোন শহরে? হংকংয়ে। মানে আমি তো অক্টোবরে চায়না যাব, তো তাহলে করতে যাব না। চায়নায় কোন শহরে আছে সেটা? এখন হচ্ছে যে আমি কোথায় এই মুহূর্তে বিল্ডিং তৈরি হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, প্লাস ওখানে ঢুকতেও দেয় না। বাট ইফ ইউ মানে সার্চ ইন দ্য ইউটিউব আর গুগল, ইউ ক্যান সি যে কীভাবে এই ওদের লোকজন 80 স্টোরিড উপরে শূন্যে ঝুলতে ঝুলতে একটা বাঁশ বেঁধে আরও 50-100 ফিট উঠতেছে। হ্যাঁ, মানে খুব ইজিলি ক্যাজুয়ালি তারা গল্প করতে করতে উঠে যাচ্ছে। বাঁশের স্ক্যাফোল্ডিং করে তারা মানে সুপার হাই রাইজ তৈরি করছে। সুতরাং এটা কিন্তু পশ্চিমারা চিন্তাই করতে পারবে না যে হাউ দিস ইজ পসিবল। হ্যাঁ, আমাদের দেশে একটা আস্ত বিল্ডিং তৈরি হয় উইদাউট অলমোস্ট এনি ইকুইপমেন্ট। মফস্বলে গেলে শুধু কি থাকে, এই একটু হাতুড়ি, বাটালি, একটা রড, মাথায় নেওয়ার একটা ঝুড়ি, এই কনক্রিটটাও মাখানো হয় ফ্লোরের মধ্যে এমন করে। তো কোনো ইকুইপমেন্ট ছাড়া 5 তলা 10 তলা কিন্তু বানিয়ে ফেলে আমাদের এখানে। হ্যাঁ, সো আমরা তো আমাদের মতো করে কাস্টমাইজ করে ঠিকই বানাচ্ছি, এবং ওখানে যদি সঠিকভাবে টেক কেয়ার করা যায় তাহলে একদম ভালো মানসম্মত করেই তৈরি করা যায়। অথচ এইটা ইউরোপ আমেরিকা গেলে ওরা কল্পনাও করতে পারবে না। ওদের প্রথমেই নানান মেশিনারিজ আনতে হবে, ক্রেন আনতে হবে। ক্রেন ছাড়া ইউরোপ আমেরিকায় কোনো বিল্ডিংই হয় না, এমনকি একতলা বিল্ডিং করতে গেলে ওরা 2-4টা ক্রেন নিয়ে আসে। ওকে, এই আবাসনের এই প্রসঙ্গেই আমার আরও দুটো প্রাসঙ্গিক পয়েন্ট মনে পড়ে গেল যে এখন নতুন বিল্ডিং করতে গেলে যেটা হয় যে গ্যাস এবং ইলেকট্রিসিটির যে কানেকশন, সেটা নিয়ে গভর্নমেন্টের কিছু পলিসি আছে, এবং আমাদের যেহেতু গ্যাসের স্কারসিটি আছে, ফলে ইন্ডাস্ট্রিতে দিবে নাকি বাসায় দিবে এটা নিয়ে একটা পলিসিগত ডিবেট আছে। এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রেও নতুন বিল্ডিংগুলোতে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি দেওয়ার ক্ষেত্রেও সেখানে সোলার বা এই ধরনের কী যেন অল্টারনেটিভ সোর্সের ব্যাপারে বলা আছে। সো আপনার কি মনে হয় যে আমাদের কারেন্ট সিচুয়েশনে আবাসনের এই যেটা পলিসি, যেটা ইলেকট্রিসিটি এবং গ্যাস নিয়ে, এটা কি আসলে মানে হইলো, মানে পরিস্থিতির কারণে এইটাই উপযুক্ত সিদ্ধান্ত, নাকি এইখানে আসলে গভর্নমেন্টের দিক থেকে কিছু করার আছে? না, এটা হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং গ্যাস, এটা তো আবাসনের একটা কম্পোনেন্ট। তো আবাসন যেমন মৌলিক চাহিদা, ইলেকট্রিসিটি তার যতটুকু চাহিদা আছে, রিজনেবল চাহিদা, নট ফর লাক্সারি, তার যে রিজনেবল চাহিদা আছে এবং গ্যাসের যে চাহিদা আছে, এইটা পাওয়া তার মৌলিক অধিকার, এটা দিতেই হবে।
আমি এই যুগে এসে মানুষকে বলতে পারবো না যে তোমরা লাকড়ি পোড়ায় রান্না করো, এটা সম্ভব না। গ্যাস তাকে দিতে হবে। এখন গ্যাস কোত্থেকে আসবে? আমাদের তো খনি গ্যাস এলএনজি ইম্পোর্ট করতে হবে বা পাইপ লাইনে আনতে হবে অন্য দেশ থেকে। সব দেশই, অলমোস্ট সব দেশই তাই করে। পৃথিবীর কয়টা দেশ নিজে গ্যাস উৎপন্ন করে? টোটাল ইউরোপে কোনো দেশ নিজে গ্যাস উৎপন্ন করে না, তার রাশিয়া থেকে কিনে আনে বা কাতার থেকে জাহাজে করে কিনে নিয়ে যে করে। হ্যাঁ, তবে একটা ডিবেট হতে পারে যে মানে হাউ গভর্নমেন্ট উইল গিভ সাবসিডি, যে মানে এটা সম্পূর্ণ এলএনজি যদি ইম্পোর্ট করে সবার বাড়িতে বাড়িতে পৌঁছা দিতে যায়, তাহলে রিজনেবলি আইদার এলএনজির দাম অনেক বেড়ে যাবে, সিলিন্ডারগুলো দাম অনেক বেড়ে যাবে, অর গভর্নমেন্টকে প্রচুর ভর্তুকি দিতে হবে। তাহলে কোনটা করবে? তো সেক্ষেত্রেই তো হচ্ছে এই যে গভর্নমেন্ট পলিসির প্রশ্ন। যারা লো ইনকাম পিপুল তাদের ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে, যারা হাই ইনকাম পিপুল তাদের কাছ থেকে নানাভাবে ট্যাক্স আদায় করে সেই ট্যাক্সের টাকাটা এই ভর্তুকির মধ্যে ভরতে হবে, সো দ্যাট সবাই যেন একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে লাইফ লিড করতে পারে। কেউ যেন বলতে না পারে যে ওয়েল আই অ্যাম নট লাকি টু লিভ ইন ঢাকা অর সিলেট, আই অ্যাম আনলাকি দ্যাট আই অ্যাম লিভিং ইন লাইক নাটোর, সো আই উইল নট গেট গ্যাস এনি ডে অফ মাই লাইফ। নো, সেটা কেন হবে? সবার অধিকার সমান। তো নাটোরে যেই লোক আছে, ঢাকাতে কি পাচ্ছি আমরা? 1,000 টাকা দিলে আনলিমিটেড গ্যাস পাচ্ছি। তাহলে নাটোরকে ওই লোক মানে আনলিমিটেড দূরে থাক, যে কিছুই পাচ্ছে না গ্যাস। তাহলে কি করতে হবে? আমাকে লিমিট করতে হবে, আমাকে মিটার লাগিয়ে ওই পরিমাণ বিল করতে হবে যে আমার থেকে কিছু নিয়ে যেন ওই নাটোরের লোকটাকে গ্যাস দেওয়া যায়। এটাই এখানে গভর্নমেন্টের প্রসঙ্গ আসছে, আবাসনের যে ফ্যাসিলিটিগুলো এনশোর করার ক্ষেত্রে। ওকে, আমাদের প্রথম অংশটা ছিল গণতন্ত্র নিয়ে। তো গণতন্ত্রের আলাপে যদি আসি, গভর্নমেন্ট যে সাবসিডি দিবে, গভর্নমেন্টের তো আয় করতে হবে। আমাদের 30 লাখের বেশি বেকার। ইউরোপের অনেক দেশে কিন্তু 30 লাখ মানুষ নাই, 30 লাখের কম জনসংখ্যা নিয়ে ইউরোপের অনেক দেশ হয়েছে। 30 লাখের বেশি মানুষ বেকার এবং নিম্নবিত্ত মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। তো তাইলে গভর্নমেন্টের এই ইনকামটা কোত্থেকে আসবে? মানে গণতন্ত্র থাকলে কী এমন ঘটনা ঘটতো বাংলাদেশে যেটার কারণে এই যে এই ক্রাইসিসটা সলভ করে গভর্নমেন্ট আরও ইনকাম করতে পারতো? আরও ইনকাম করলে তারপর আপনার যে প্রস্তাবনাগুলো সেগুলো হয়তো ভাবা যেত। সাবসিডি দেওয়ার মতো ইনকামই তো নাই গভর্নমেন্টের, তো তাহলে এটা কীভাবে গণতন্ত্র এই প্রবলেমটার কীভাবে সলভ করতো? সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা নিয়ম আছে যে একটা লিমিটের পরে কেউ যদি ইনকাম করে, তাহলে কেউ যদি 100 টাকা ইনকাম করে তাকে অ্যাটলিস্ট 40 টাকা লোন ট্যাক্স দিয়ে ফেলতে হবে, ইনকাম লিমিট একটা যে জায়গায় ক্রস করলে। এবং সে কিন্তু আরও ট্যাক্স দিচ্ছে, মনে রাখতে হবে। সে যখন একটা গাড়ি কেনে সে ট্যাক্স দেয়, গাড়ির তেল কেনে সে ট্যাক্স দেয়, সে কোথাও খাইতে গেলে ট্যাক্স দেয়, উঠতে বসতে সবখানে ট্যাক্স দিচ্ছে। তারপরেও তার যে সলিড ইনকাম, তার মধ্যে থেকে আবার ইয়ার শেষে 40% ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে সরকার। তাহলে পটেনশিয়ালি আমাদের দেশে যারা শত শত কোটি টাকার মালিক, তাদের ট্যাক্সও কিন্তু আসার কথা শত শত কোটি টাকা। যেই ভদ্রলোক 1,000 কোটি টাকার মালিক, বা যে অভদ্র লোক অবৈধ উপায়ে 1,000 কোটি টাকার মালিক, তার কিন্তু প্রতি বছর 500 কোটি টাকা পটেনশিয়ালি ট্যাক্স আসা উচিত। কিন্তু আমরা এখানে কি দেখি যে বেসিক্যালি যারা একটু লেভেলের ধনী তারা ট্যাক্স দেন শূন্য, ট্যাক্স দেনই না। মানে আমাদের দেশের ট্যাক্সের পলিসি আবার সেরকমই যে একটু মানে ট্যাক্সের লোকজনকে খুশি রাখতে পারলে ট্যাক্স না দিলেও চলে, এবং যারা ধনী তারা তো ট্যাক্সের লোকজনকে খুশি রাখতেই পারে। এবং আমাদের দেশে যত টিনধারী হোল্ডার আছে তার অর্ধেকেও 1 পয়সাও ট্যাক্স দেয় না, অর্ধেকের বেশি, আসলে নাম্বারটা অনেক বেশি, যে যারা 1 টাকাও ট্যাক্স দেয় না, জাস্ট একটা রিটার্ন দিয়ে একটা গাড়ি কিনেছে, জমি কেনার সময় দেখাইতে হয়, অ্যাপার্টমেন্ট কেনার সময় দেখাইতে হয়, তাই দেখানোর জন্য একটা কাগজ কিনেছে। ট্যাক্স দেওয়ার কালচার আমাদের দেশে একেবারেই নেই। আচ্ছা, কেন নাই?
এর সাথে আবার গণতন্ত্রের কি সম্পর্ক? কারণ ওই যে রাজতন্ত্র বা সামন্ততন্ত্র চলতেছে এখানে, মানে যিনি একজন লোকাল ট্যাক্স কর্মকর্তা উনি একজন লোকাল সামন্ত, উনি হচ্ছে যে তার রাজত্বে উনি সামন্ত, তাকে খুশি করলে আর কাউকে ট্যাক্স দিতে হয় না। আমাদের এখানে এই যে সামন্ততন্ত্র চলছে এটা দেখার দায়িত্ব কার? দুদক বা দুর্নীতি দমন কমিশনের, যে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, যে কোনো লোক ট্যাক্সে ফাঁকি দিচ্ছে কিনা। ট্যাক্সে ফাঁকি দেওয়া মানে কি? পটেনশিয়ালি একজন লোক ট্যাক্স ফাঁকি দেওয়া মানে 5জন লোক খারাপ থাকা। ওই যে দরিদ্র 5জন লোক বা 10জন লোক বা 1000 লোক সে খারাপ থাকবে। তো এই লোকটা এবং ওই সামন্ত বা আমাদের যিনি সরকারের রাজা বসে থাকেন বা রাজার কাছাকাছি লোকজন, তাদেরকে খুশি রাখার মাধ্যমে এই লোকগুলোকে বঞ্চিত করছেন, এটা দেখার দায়িত্ব কিন্তু ছিল দুদকের। কিন্তু কি আমরা জানি যে এই দেশেই আইন হয়েছে যে দুদক কোনো সরকারের লোক, সরকারি কর্মচারী বা কর্মকর্তা, তার বিরুদ্ধে ইভেন তদন্ত করার আগে সরকারেরই অনুমতি নিতে হবে। তো সুতরাং এই সরকারের তদন্ত আর কেউ করছে না। সো একটা রাজার দেশে রাজার বিরুদ্ধে তো কোনো তদন্ত হয় না। আমরা সেই রাজতন্ত্র বা সামন্ততন্ত্র আসি বলেই আমাদের এখানে যারা একটু শক্তিশালী, একটু ধনী বা একটু কোনো না কোনোভাবে মানে এই রাজ্য পরিচালনার লোকদের কাছাকাছি লোক, তাদেরকে ট্যাক্স দিতে হয় না এবং আনলিমিটেড ইনকাম তারা করে যেতে পারে এবং সেই টাকাগুলো একসময় বিদেশে চলে যায়। দেশের কোনো প্রোডাক্টিভ খাতে তাদের টাকাটা কাজে না লাগিয়ে এটা বিদেশে চলে যায় টাকাটা। তো যার ফলে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আমি যদি আরেকটু গ্রেটার স্কেলে আপনাকে প্রশ্ন করি, সেটা হলো যে অনগ্রসর যে কোনো দেশ, সেটা আফ্রিকার হোক বা এশিয়ারই অন্যান্য দেশ হোক, যেটা অনেকটা মানে ইয়ের দিক থেকে, মানে ডেমোগ্রাফিক দিক থেকে বা ইকোনমির দিক থেকে বাংলাদেশের কাছাকাছি, এরকম দেশগুলোতে গণতন্ত্র আছে এবং আবাসনের দিক থেকেও খুব ঠিকঠাক মতো, এরকম কোনো দেশের রেফারেন্স কি আপনার জানা আছে? নাকি আমরা যে আলাপটা করতেছি পুরোটাই একটা পারপিচুয়াল ইউটোপিয়ান প্রস্তাবনা নিয়ে আসলে আমরা ডিল করতেছি? এটা খুব খুব সুন্দর প্রশ্নটা পছন্দ হয়েছে। সেটা হচ্ছে কি, আমরা মানে ফর গডস সেক আমরা নিজেদেরকে আফ্রিকার সাথে তুলনা করব না, আমরা কারোর সাথেই তুলনা করব না। এমনকি আমি ইউরোপের সাথেও নিজেদেরকে তুলনা করতে আমি করব না। আমি এত প্রাউড, কারণ এই বাংলা, দ্য বেঙ্গল, মাত্র 150 বছর আগে পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা ছিল এবং ইতিহাসে সবসময় আমরা ছিলাম সবচেয়ে ধনী, সবচেয়ে কালচার্ড, সবচেয়ে জ্ঞানী, ইউ নেম ইট। তো আমরা তো একটা অনুন্নত দেশ থেকে উন্নত হওয়ার চেষ্টা করছি না, আমরা উন্নত ছিলাম। তখন তো গণতন্ত্র ছিল না। না, মানে তখন কোথাওই গণতন্ত্র ছিল না, কিন্তু বাংলায় কখনো ওই অর্থে যেটাকে বলে যে স্বৈরতান্ত্রিক রাজত্ব, এটাও ছিল না। মানে তুমি আগে যেটা বললা যে সহনশীল রাজতন্ত্র, সেরকম রাজতন্ত্র ছিল বা খুবই লুজ ছিল, রাজার গ্রিপে সব কিছু থাকতো না। এমনকি মুঘল আমলেও বাংলাকে কিন্তু তারা প্রপারলি শাসন করতে পারতো না। এই অঞ্চলের লোকজন একটু স্বাধীন ব্যাপার সবসময় তাদের মধ্যে ছিল এবং ট্যাক্স পাঠিয়ে দিত আর কিছু। হ্যাঁ, এবং ব্রিটিশ রাজের সময়ও কিন্তু যত বিদ্রোহ হয়েছে সব এখান থেকেই সব বিদ্রোহগুলো হতো। তো যাই হোক, তারপরেও রাজতন্ত্রের কারণে আমরা হয়তো ততটা উন্নত হয়তো আরও ভালো করতে পারতাম, আমরা করতে পারি নাই। তো সেই ডিবেট তো থেকেই যায় যে আমরা আরও কী হতে পারতাম। বাট তার মধ্যেও যেগুলো হয়েছে আমাদের এই অঞ্চলে, যেমন পাহাড়পুর ছিল, ময়নামতি ছিল, পাটালিপুত্র ছিল, অর্থাৎ ইউনিভার্সিটিস ছিল ওই সময়। সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসতো এখানে, তাই না? আমাদের
যখন সম্রাট অশোক শাসন করত তখন আমাদের এখানে হাইওয়ে ছিল, হাইওয়ের মানে কিছু দূর পর পর বিশ্রামাগার ছিল। হ্যাঁ, মানে যেটা ইভেন এই যুগেও পাওয়া মুশকিল, যা মানে এটা আমেরিকায় পাওয়া যায় কিছু দূর বা ইউরোপে পাওয়া যায়। তো আমি আবার ফেরত যাচ্ছি ওইখানে যে আমরা অনুন্নত থেকে উন্নত হওয়ার চেষ্টা করছি না, আমরা অপেক্ষাকৃত আফ্রিকার সাথে তুলনা করে কোনো লাভই নাই, এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক উন্নত ছিলাম আমরা। হ্যাঁ, আনফর্চুনেটলি অন্যান্য সারা পৃথিবীর অন্যান্য দেশে মানে বেশিরভাগ দেশের মতো আমরা কলোনিয়ালিজমের আন্ডারে পড়ে গরিব হয়ে গেছি, ভীষণভাবে আমরা দরিদ্র হয়ে গেছি। আমাদের মতো এরকম সাফারিং অনেক দেশেরই হয়েছে, শুধু আমরা তো না। এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ইত্যাদি বহু দেশ হয়েছে। আমি আফ্রিকার সাথে কম্পেয়ার করতে যাচ্ছি না, বিকজ তাদের ব্যাপারটা একটু আলাদা। কারণ মানে আমাদের এই শেয়ার্ড হিস্ট্রিগুলো সেম, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, ইরাক, ইরান থেকে মিডল ইস্ট, এভরিবডি আমরা তো সবাই তখন বিভিন্ন ইউরোপিয়ান কলোনি ছিলাম, এবং তারা বেসিক্যালি আমাদের এই অঞ্চলকে একেবারে ডেভাস্টেটেড করে দিয়ে গেছে। যেই বাংলা মানে পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা ছিল, 1940 সালের দিকে এই বাংলাতে মানুষ হাজারে হাজারে লাখে লাখে মানুষ না খেয়ে মারা যেত। তারা সেটা এনশিওর করে বাংলাকে মানে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। তাতে কিছু আসে যায় না, মানে সেই সাফারিং তখনকার সাফারিং থাকাই উচিত ছিল। কিন্তু যে পোস্ট কলোনিয়াল যে সমস্যাটা অনেক দেশেই হয়েছে, যে পোস্ট কলোনিয়াল একটা দেশে আসলে মন মানসিকতাটাই মানে যে মানে শাসনতন্ত্র বা এই যে রাজতন্ত্র যেটাকে বলি, এই তন্ত্রগুলোকেই নষ্ট করে দিয়ে যায় দীর্ঘদিন কলোনির আন্ডারে থাকলে, এবং যেটার কারণে এই যে মিডল ইস্টে এখন পর্যন্ত কোনো স্ট্যাবিলিটি আসে নাই। হ্যাঁ, কিন্তু ভালো উদাহরণও তো আছে, ভালো উদাহরণ লাইক এই যে আমাদেরও পরে, আমরা তো প্রথমে পাকিস্তান হিসাবে স্বাধীন হলাম, তারপরে আবার দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মানে কি, এটাই আমাদের প্রথম স্বাধীনতা বলি আমরা, যে পাকিস্তান থেকে আমরা নিজস্ব যে দেশটা বাংলাদেশ হিসেবে আমরা যে যুদ্ধ করে যে স্বাধীনটা হলাম 71 সালে, ঠিক একই সময় বা সমসাময়িক সময়ে কিন্তু সিঙ্গাপুরও স্বাধীন হলো। সিঙ্গাপুর আমাদের চেয়ে অনেক পুয়ার ছিল। বা মালয়েশিয়ার কথা যদি বলি, মালয়েশিয়া খুব বেশি দিন হয় নাই স্বাধীন হয়েছে। তো এরা কিন্তু, বা ভিয়েতনামের কথা বলি, ভিয়েতনাম কিছুদিন আগে পর্যন্ত আমেরিকার সাথে বিশাল যুদ্ধ করে পুরা দেশ নাই হয়ে গেছিল। তারা যেভাবে র্যাপিডলি ঘুরে দাঁড়িয়ে আবার উন্নত হচ্ছে, তারা যেভাবে জাতি হিসাবে ইউনাইটেড, তারা যেভাবে ডেভেলপমেন্ট করে এমন জায়গায় পৌঁছাইছে যে আমেরিকা এখন তাদেরকে দেখলে হিংসা করে যে এত দ্রুত তারা কীভাবে উন্নতি করছে। আমরা কিন্তু বারবার হোঁচট খাচ্ছি আমাদের এই গণতন্ত্রের পথে, আমরা যে বাধাগুলো পাচ্ছি, একবার গণতন্ত্র আমরা একটু করতে যাই, একটু আগাই, আবার অনেকটা পিছায় যাই। রিপিটেডলি এটা হতে যেয়ে কিন্তু আমরা আমাদের আশেপাশের দেশগুলো এগিয়ে যাচ্ছে, লাইক যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ভিয়েতনাম থেকে শুরু করে যে দেশগুলো এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়াও অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছু দেশ আছে লাইক বার্মা, লাইক পাকিস্তান, বাংলাদেশ, বারবার কিন্তু মানে হোঁচট খাচ্ছি। আমাদের অনেক ভালো করার কথা, আমি ওই পার্সপেক্টিভে বলতেছি। আমরা একেবারে বার্মা হয়ে যাই নাই বা পাকিস্তানও হয়ে যায় না, আমি বলছি না আমরা পাকিস্তানের মতো হয়ে গেছি, কিন্তু আমরা যে অনেক ভালো আছি ওদের চেয়ে তাও আবার না। ঠিক আছে, তাহলে ওই জায়গায় আসি। গণতান্ত্রিক মডেলের দিক থেকে ভিয়েতনাম বা মালয়েশিয়া কি খুব আইডিয়াল কেস, বা চীনে কি গণতন্ত্র আছে? বরং গণতন্ত্রের দিক থেকে তো আমার মনে হয় ইন্ডিয়াতে গণতন্ত্র চর্চা চীনের চেয়ে তো অনেক ভালো। সো কিন্তু সিনারিওতে যদি দেখি যে আপনি আবাসন বলেন বা নাগরিক জীবনযাপন বলেন, চীন তো মনে হয় ইন্ডিয়ার চাইতে এই সব সূচকে একটু আগানো নাকি? হ্যাঁ, এখন চীনের ব্যাপারটা হচ্ছে কি, মানে চীন হচ্ছে বেসিক্যালি সমাজতান্ত্রিক দেশ। ছিল, এখনো কি আছে সমাজতান্ত্রিক? হ্যাঁ, এখনো আছে।
মানে যদিও ইকোনমির দিক থেকে তারা ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু যদি আমি রাজনীতির কথা বলি তাহলে সমাজতান্ত্রিক দেশ। ওখানে কিন্তু গভর্নমেন্ট স্পন্সর্ড হাউজিংটা আছে, সেই কারণে আবার মানে ক্যাপিটালিস্ট ইকোনমির হাউজিংও আছে, মানে দে হ্যাভ এ মিক্সচার, যে কারণে ওদের ওখানে যে বাসস্থান সমস্যাটা একটা লেভেলে সলভড, মানে মানুষ বাড়ি ঘর কি কেনে থাকতে পারছে। সমাজতান্ত্রিক দেশে অন্যান্য অনেক অসুবিধা থাকলেও বাসস্থানটা তারা সলভ করে, এটা তাদের অন্যতম প্রায়োরিটি একটা প্রজেক্ট। কিন্তু তার মানে আমরা চায়নাকে আইডিয়াল ধরবো না, চায়নার আবার অন্য অসুবিধা আছে। হ্যাঁ, আর ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে ইন্ডিয়ার কন্ডিশনটা বাংলাদেশের চেয়ে বেটার। আবাসনের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের চেয়ে ওরা বেটার আছে, অনেক ভালো করছে তা না, কিন্তু না, আমি বলছি গণতন্ত্রের সূচকে ইন্ডিয়ার গণতন্ত্র তো ডেফিনেটলি বাংলাদেশের চেয়ে বেটার বোধ হয়। হ্যাঁ, বাংলাদেশের চেয়ে অনেক বেটার, কিন্তু ইন্ডিয়ার আবার ইনহারেন্ট একটা বিরাট প্রবলেম আছে। সেটা হচ্ছে কি যে মানে ইন্ডিয়া আনলাইক এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া ইজ এ নেশন অফ লট অফ নেশনস। হ্যাঁ, এখানে এরকম দেশ কিন্তু দ্বিতীয়টা নাই। হ্যাঁ, লাইক অসমিয়াদের সাথে তামিলদের আসলে অনেক মিলের চেয়ে অমিলের জায়গাটা বেশি। তো যখন এত রকমের নানামুখী দেশ থাকে, তখন নানামুখী ফোর্সগুলা একসাথে হওয়ার জন্য যে একটা সিঙ্গুলার কজ লাগে, যে হোয়াই উই উইল লিভ টুগেদার। হ্যাঁ, আমেরিকার কথা আলাদা, আমেরিকাতে যদিও সব দেশের মানুষ ওখানে গেছে, কিন্তু ওদের মিক্সচারটা আরও অনেক ইউনিফর্ম হয়েছে, মানে একটা সিটিতে আসলে সব দেশের মানুষই থাকে, সব জাতির মানুষই বা সব ভাষাভাষী মানুষ থাকে। কিন্তু ইন্ডিয়াতে কি হচ্ছে, যে ইন্ডিয়ার যে 7 সিস্টার যে এলাকাগুলো ছিল বা কাশ্মীর, প্রধানত মুসলিম, ওদের কালচারের সাথে আবার দেখা যাচ্ছে পাশেই ইউপির কালচার অনেক ডিফারেন্স থাকছে। তো এই একটা বড় প্রবলেম ও নিয়ে শুরু করেছে। প্রবলেমের সলিউশন নাই তা না, কিন্তু ইন্ডিয়া আবার পলিটিক্যালি ওই সলিউশনের দিকে না যেয়ে আনফর্চুনেটলি অনেক সময় ইন্ডিয়ান পলিটিক্স বিভাজনের দিকেই বেশি আগাচ্ছে। তো দে হ্যাভ দেয়ার ইউনিক প্রবলেম। এটা গণতন্ত্রের প্রবলেম বলবো না, প্রবলেম বলবো যে তাদের রেস ইস্যুতে তাদের মানে বড় সমস্যা আছে, এবং সেই সমস্যাটার সমাধানের ব্যাপারে তাদের একটু ভালো রকমেরই ল্যাকিংস আছে। আমার এই জুলাই অভ্যুত্থানের পরে একটা নতুন করে রিয়েলাইজেশন আসছে যে গত 15 বছর 16 বছরে যারা দেশে গণতন্ত্রহীনতা নিয়ে নানা কথাবার্তা বলতেন বা নানা ধরনের প্রস্তাবনা দিতেন যে এই সব মডেল নিয়ে ট্রাই করা উচিত, জুলাই অভ্যুত্থানের পরে সেই সমস্ত লোকদের অনেককেই দায়িত্বশীল পজিশনে বসছিলেন, এবং সোফার এই 1 বছরে যদি দেখি যে তাদের পারফরমেন্স আসলে বিলো পার। তো সেক্ষেত্রে আমার যেটা এই যে আমরা কি আসলে শেষ পর্যন্ত ফ্যান্সি কথা বলা বা ফ্যান্সি আইডিয়া দেয়া, বা আমরা মনে করতেছি যে এইটা করলে হয়তো হয়ে যাবে, মানে এমন যদি হতো এইটা নিয়ে, এইটাই কি আসলে মানে আমাদের সার্থকতা? আদারওয়াইজ এই যে অভ্যুত্থানের পরে যারা মানে এই ধরনের নানা প্রস্তাবনা নানা আইডিয়া নিয়ে কথা বলতেন, তাদের অনেকেই তো দায়িত্ব পাইছিলেন, তারা তো মিজারেবলি ফেলই করলেন। সো এইটার পেছনে মানে আপনি কি বলবেন যে গত 16 বছরে এমন কি হয়েছে যে তারা পারফর্ম করতে পারে নাই, নাকি আমি যদি এভাবে বলি যে অন্তত কিছু না কিছু তো করা দরকার ছিল, যদি আসলেই তারা ক্যাপাবল হতো সেটাও তো পারলেন না, তাহলে এই সিনারিওটাকে আমরা কীভাবে দেখব? সেটা হচ্ছে কি যে যখন একটা অভ্যুত্থান হয় তখন সবসময় দুইটা শ্রেণীর মধ্যে ক্ল্যাশ হয়। একটা হচ্ছে যারা রুলার ক্লাস বা শোষক, আর একটা হচ্ছে যে যারা হচ্ছে পিজেন্ট বা শোষিত। তো শোষকের বা রাজার আসলে কোনো পার্টি থাকে না। অফেন যে
এক রেভুলেশনে এক রাজার বদলে আর এক রাজা আসে। পৃথিবীতে হাজার বছর ধরে এই ঘটনা হয়েছে যে অভ্যুত্থান করেছে সাধারণ কিছু লোক, কিন্তু তার অভ্যুত্থানের পরে আর এক রাজা এসে গেছে এবং আরও খারাপ হয়েছে। সেরকম অনেক উদাহরণ আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এক ধরনের রাজতন্ত্রের পতন হয়েছে গত বছর 5ই অগস্টে। কিন্তু পতন হওয়ার পরে যেটা তুমি বলছো যে যারা এই আন্দোলনটা করেছে, যারা ভালো চেয়েছে, তারা আসলে ক্ষমতায় বসেছে, কথাটা সত্যি না। যারা মানে ক্ষমতায় বসেছে আনফর্চুনেটলি তারা আসলে আমি শোষক বলবো না, তারা এলিট ক্লাস আমি বলবো। এবং তারা কোনোদিন কোনো আন্দোলন করেন নাই, বা এই কি বলে জুলাই বিপ্লবের তারা আসলে বেশিরভাগ লোকজন কোনো পার্টও ছিলেন না। তো তারা সবসময়ই সুবিধাপ্রাপ্ত কিছু ব্যক্তি ছিলেন। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2 সেটা হচ্ছে যে রাজা একা একা শাসন করে না, রাজা তার সামন্তদের নিয়ে শাসন করেন। তো আমরা হয়তো রাজাকে বিদায় করেছি, তার সমস্ত সামন্তরা রয়ে গেছে। মানে সামন্ত ইন টার্মস অফ যে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আমলাতন্ত্র, আমাদের স্থানীয় প্রশাসন, এই সমস্ত কিছু রয়ে গেছে। এবং এদের যদি আমি সংখ্যায় হিসাব করি, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, একেবারে সমর্থন না, আমি বলছি আন্দোলন করেছে, এদের সংখ্যার চেয়ে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এই সুবিধাভোগী লোকজনের সংখ্যাই বেশি কিনা। তো যদি তাই হয়ে থাকে, বেশি হয়ে থাকে, তাহলে আসলে আর একটা আন্দোলন দরকার, যে এই যে রুলিং ক্লাস, এদেরকে ইয়া করার জন্য, এদেরকে রিপ্লেস করা ছাড়া উপায় নেই। রিপ্লেস বাই হোম? রিপ্লেস বাই অ্যাপ্রোপ্রিয়েট পিপল। সেই পিপলগুলো কারা, কিভাবে সিলেক্টেড হবে? সেটার জন্য তো আমাদের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পারফরমেন্স মেট্রিক্স আছে, আমাদের নিয়মকানুন কিন্তু সব করা আছে। হ্যাঁ, এখন শুধু মানে যারা রুলার, যিনি রুল করছেন, তিনি ঠিকভাবে রুল করলেই সব কিছু সঠিক হওয়া সম্ভব। মানে সমস্ত দায় দায়িত্ব যিনি টপে আছেন তার কাছে যেতে বাধ্য। লাইক আজকে যদি ডক্টর ইউনুস বলেন যে আইনের বাইরে কোথাও একটা গুলিও আমার সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা বিজিবি করবে না, পরদিন থেকে কিন্তু আসলেই কেউ করবে না। ওকে, ওনার এই একটা কথাই যথেষ্ট। উনি যদি বলেন যে আমি চাই যে আগামী সপ্তাহ থেকে আমার এই কি বলে আমার এই অঞ্চলে কেউ চাঁদাবাজি করবে না, এই আমি বলে দিলাম, লাইক ঢাকা উত্তর অঞ্চলে কেউ চাঁদাবাজি করবে না, উনি যদি একদম অন্তর থেকে বলেন, তাহলে পরের সপ্তাহ থেকে আর চাঁদাবাজি হবে না। এইটা কি আসলেই সত্য কথা? হ্যাঁ। এটা কিভাবে সত্য হয়? আপনি যে ভার্সিটিতে মানে কাজ করতেছেন, ওখানকার ভিসি যা বলেন একদম টু দি পয়েন্টে, সেইটা কি উনি করতে পারেন? এবং যদি সেটা করেনও, সেটা কি তাহলে আসলে গণতান্ত্রিক মডেল হলো? সেটাও তো এক ধরনের একনায়কতন্ত্র মডেলই হলো। না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোনো ভার্সিটির ভাইস চ্যান্সেলরের হাতে তেমন কোনো পাওয়ার দেওয়া, আমি এটা জাস্ট রেটরিক অর্থে বলছি। হ্যাঁ, যে মানে একটা ভার্সিটির আসলে কতটুকু পেরিফেরি, সেখানেই যদি উনি সবটুকু করতে না, রাষ্ট্র তো আসলে অনেক বড়, এবং সেইখানে সেখানে একক ইয়েতে উনি একটা বলতেছেন, সেইটাই যদি হয় তাহলে তো সেটা মানে গণতন্ত্রের যে
এসেন্স সেটা না থাকলে তো সেটা একনায়কতন্ত্রই হয়ে গেল। আমি আমি এইবার মানে সঠিক পয়েন্টটাই এসছো, সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে প্রধানমন্ত্রী বা এখন তো প্রধান উপদেষ্টা কে যে পাওয়ার দেওয়া আছে, অসীম পাওয়ার দেওয়া আছে। এত পাওয়ার আসলে যদি সত্যিকার কোনো রাজা থাকতো, ওই রাজার এর চেয়ে একটা কণা বেশি পাওয়ার থাকতো না। তো সুতরাং ওনার হাতে এমনই কেন্দ্রীভূত যে যে উদাহরণটা একটু আগে দিলাম, ভিসি চাইলে কিছু করতে পারেন কি না, একদমই পারেন না। কারণ ভিসির সমস্ত পাওয়ার নিয়ে ওই প্রধান উপদেষ্টাকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আমার পাওয়ারগুলো আপনাকে দিয়ে দিলাম। এবং মানে এই ভিসিকে কোনো কারণ দর্শানো ছাড়া প্রধান উপদেষ্টা কিন্তু বরখাস্ত করে দিতে পারেন, কোনো কিছু এক্সপ্লেন করতে হয় না। তো সেক্ষেত্রে ভিসি কেন, কোনো সংস্থার প্রধান আসলে কোনো পাওয়ার নাই আমাদের দেশে। ওই যে বললাম যে আমাদের দেশের যেখানে প্রেসিডেন্ট একটা ভাষণ দিবেন, সেই ভাষণটাও আসলে প্রধানমন্ত্রীকে মানে অনুমতি নেবেন যে আমি এই ওয়ার্ডগুলো, এই সেমিকোলন দাড়িগুলা বলবো কিনা, উচ্চারণ করব কিনা। আমাদের দেশে প্রেসিডেন্টই যেখানে অসহায়, সেখানে আমাদের কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সম্ভব না যদি না প্রধান যিনি উনি চান। যে কারণে প্রধান যদি একটু লুজ দেন তাহলে পুরো দেশ এলোমেলো হয়ে পড়ে। তো তাই হয় যে একজনের হাতে এত পাওয়ার থাকলে পসিবলি তার পক্ষে তো আর সারা দেশের ব্যাপারগুলো দেখা সম্ভব না। তো উনি দেখেন না বা হয়তো দেখতে চানও না অনেক সময়, যে হ্যাঁ আমার পার্টির লোকজন তো করছে, তো ওরা তো কিছু অনিয়ম করবেই, অতএব আমি একটু না দেখেও না দেখার ভান করি। এই প্রবলেম চলছে। একটা মানুষের 18 বছর হলে তাকে আমরা অ্যাডাল্ট ধরি, 30-35 হয়ে গেলে তাকে পরিপূর্ণ ম্যাচিউর ধরে ফেলি। ফলে কি হয়, তখন তার আচার আচরণ সব কিছুর একটা দাঁড়া যায়, স্ট্রাকচার দাঁড়া যায়। সেইখান থেকে 30-এর পরে খুব বেশি আর চেঞ্জ হয় না, তাই তো? মানে 30 বা 40-এর পরে একজন মানুষ নতুন কিছু চেঞ্জ করে ফেলছে, অ্যাডাপ্ট করে ফেলছে, আমূল বদলে গেছে, এটার পার্সেন্টেজ কিন্তু জানি না, তুলনামূলক কম। আমি যে কনটেক্সট থেকে আপনাকে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের বয়স ধরেন 54 রানিং, মানে আপনার চেয়ে তো বয়সে 2 বছর বড়, তো সেক্ষেত্রে এখানে এই যে এতদিন ধরে এই যে অসীম ক্ষমতা, রাজার সমান ক্ষমতার যে কালচার, এটা তো পার্মানেন্টলি ম্যাচিউর হয়ে গেছে। ফলে আপনি যখন চাচ্ছেন যে এই সিস্টেমটা বদলে যাবে, নতুন কিছু একটা হবে, এইটা কি মানে এই 54 বছরে যে সব কিছু ম্যাচিউর হয়ে গেছে, শুধু হয়তো রাজা চেঞ্জ হয়, নামগুলো চেঞ্জ হয়, কিন্তু অ্যাট্রিবিউটসগুলো কিন্তু কম বেশি সেমই থাকে। তাহলে আমরা এই যে এতক্ষণ ধরে যে কথাবার্তা বলতেছি এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত, কিন্তু আমরা যদি রুটে যাই, রুটে সবচেয়ে প্রথম হচ্ছে যে ডু ইউ বিলিভ যে 54 বছর ধরে যে একটা কালচার ম্যাচিউর হয়ে গেছে, পরিপূর্ণভাবে ম্যাচিউর হয়ে গেছে, মানুষ হলে বলতাম যে জীবনের প্রায় শেষ ভাগে চলে আসছে, সেইটা চেঞ্জ হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে এটা কেন? ওই যে বললাম যে গণতন্ত্র কালচার তো অলরেডি তো একটা ম্যাচিউর কালচার হয়ে না না, গেছে। মানে আমাদের কালচার হচ্ছে মাফিয়াতন্ত্র, মানে আমরা মাফিয়ার যে মডেল, মাফিয়া মডেলে আমরা রাষ্ট্র চালায় অভ্যস্ত হয়ে গেছি। মাফিয়াতন্ত্রকে বন্ধ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র। তো গণতন্ত্র আমরা এতদিন করতে পারি নাই কারণ আমাদের ইনস্টিটিউটগুলা খুব দুর্বল ছিল। আমাদের নির্বাচন কমিশন মানে ছিল, মানে এখনও আছে। নির্বাচন কমিশন মানে বেশিরভাগ সময় সরকার প্রধান যা বলে তাই শুনতে বাধ্য হয়। আমাদের ওই যে বললাম যে পুলিশ সব কিছুই যেহেতু সরকার প্রধানের হাতে। তো এগুলো যদি আমরা একটু বেটার করতে পারি, আর যদি মানুষ অ্যাটলিস্ট নিরবিচ্ছিন্নভাবে 3টা 4টা 5টা 6টা টার্ম ভোট দিয়ে চেঞ্জ করে দিতে পারে গভর্নমেন্টকে। আমাদের দেশে হচ্ছিল, কিন্তু একবার বিএনপি গভর্নমেন্ট আসতেছিল, একবার আওয়ামী লীগ গভর্নমেন্ট আসতেছিল, এবং গভর্নমেন্টগুলো বারবার করে অ্যালার্ট হয়ে যাচ্ছিল যে আমি গতবার কেন হেরে গেলাম, একটা মূল্যায়নের ব্যাপার ছিল। কিন্তু তো একটা পর্যায় থেকে সেটা কিন্তু দেখা গেল যে না, এইসব
নিজেকে উত্তরণ করতে আর ভালো লাগছে না, তার চেয়ে বরং আমরা যে কোনো উপায় থেকে যাই। যখন এই চিন্তাগুলো আসলো এবং থেকে যেতে পারলো, তখনই কিন্তু আমাদের অবস্থা আবার খারাপ হয়ে গেল। তো আমি মনে করি যে বারবার যদি নির্বাচনটা ঠিক মতো হয়, তাহলে একটা সময় কিন্তু দেখা যাবে যে পলিটিশিয়ানরা একটু গুড পলিটিক্স করতে বাধ্য হচ্ছেন। হুম, এইটা এইটা এটা না হয়ে উপায় নাই। ঠিক আছে, আমরা যদি তাহলে 2014 পর্যন্ত ধরি, 2014 পর্যন্ত তো মোটামুটি গণতান্ত্রিক যে মানে আইডিয়া যে ইলেকশন হবে, লোকজন ভোট দিবে। 2008 পর্যন্ত যে ইলেকশনগুলো হয়েছে সেইগুলোতে তো মোটামুটি এই ধারা অব্যাহত ছিল মোটামুটিভাবে, হ্যাঁ। এবং আপনি ততদিনে আপনার এই ক্যারিয়ারে আপনি প্রবেশ করে গেছেন, কাজও করতেছেন। সো তাহলে এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই 2008 পূর্ব বাংলাদেশে এই যে আবাসনের যে নীতিমালা বা যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোতে কি ছিল যেটা আসলে এখনকার সাপেক্ষে বেশ ফেভারেবল, বা ওইখান থেকে পরবর্তীতে মানে গণতন্ত্রহীন বাংলাদেশে ওইখান থেকে আসলে কী কী মডিফাই করা হয়েছে যেটার কারণে এই এত কলাপস করছে? আচ্ছা, এখন মানে আমরা তো তখন কেবল শুরু করেছিলাম সব কিছু, তাই না? মানে গণতন্ত্রের বয়স আমাদের ধরতে হবে 90 সাল থেকে আমরা গণতন্ত্র চর্চা শুরু করেছি। তো 90 থেকে আমরা সময় পেয়েছি 2010 পর্যন্ত ধরতে পারি, 10-11 পর্যন্ত। তারপরে তৎকালীন গভর্নমেন্ট ডিসাইড করলেন যে নো মোর গণতন্ত্র, আমরা এখন থেকেই যাব। ওই সংবিধানের একটা সংশোধনী আনলেন এবং তারপরে তারা থেকেই গেলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে 2000 ধরে নেই 12 সাল অ্যারাউন্ড, তার আগে কি ভালো ছিল আর তারপরে কি খারাপ হয়ে গেল? মানে আবাসনের জায়গাটাই আমি বলবো। মানে যেহেতু আর্কিটেক্ট, আবাসন নিয়েই আমি বেশি চিন্তা ভাবনাটা করি। খুব সহজ। 2000 মানে আমরা যদি বলি 2000 সাল থেকে 2012 সালের মধ্যে সারা বাংলাদেশের সমস্ত নগর বা মফস্বলের চেহারা চেঞ্জ হয়ে গেছে। যারা 2000-এর আগে বিদেশে গেছে তারা 2010-এ এসে বাংলাদেশের কোনো শহর আর চিনতে পারেনি। যেটা কি হইল, এত চেঞ্জ কেন? কারণ তখন র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, মানে এত র্যাপিড যে গুগল আর্থের দিকে তাকালে ঢাকা শহর এভাবে জাম্প করে বাড়তে বাড়তে কয়েক গুণ হয়ে গেছে। এভরিবডি ওয়াজ বাইং সাম সর্ট অফ অ্যাপার্টমেন্ট আর হাউজেস, এবং একটা লেভেলে অ্যাফোর্ডেবলও ছিল ওই সময়টায়। তখন আমার মনে আছে যে 25 লাখ 30 লাখ টাকা হলে কিন্তু অ্যাপার্টমেন্ট কিনতে পারতো, ভালো ভালো জায়গায় পারতো। কলাবাগানে আমি অ্যাপার্টমেন্ট কিনেছি হচ্ছে তখন 32 লাখ টাকা দিয়ে, কলাবাগানে। কত সালে এটা? এইটা আমি 2008 সালে বুকিং দিয়েছি। হ্যাঁ, তাহলে একটা লেভেলে কিন্তু অ্যাফোর্ডেবল, যদিও টাকার মান তখন এখন একটু আরও কমে গেছে, কিন্তু তারপরেও যে একটা লেভেল আমি বলবো অ্যাফোর্ডেবল, যে লোন টোন করে মানুষ একটা কিছু করতে পারতো। 2012-13 পরে দেশ থেকে গণতন্ত্র গেল, তারপর কি হলো, লুটপাটতন্ত্র শুরু হলো। লুটপাটতন্ত্র হওয়ার ফলে কি হলো, বাংলাদেশের যারা লুটপাট করে টাকাগুলো রাখবে কোথায়? টাকা তো ব্যাংকে রাখা যায় না, টাকা বাসায়ও কোথাও রাখা যায় না। বাংলাদেশে শেয়ার মার্কেট নাই যে ইনভেস্ট করবে। টাকা রাখার বাংলাদেশে পসিবলি কোনো উপায় নাই, শুধু জমি কেনা ছাড়া। এখন গ্রামে জমি কিনলে সবাই জেনে যায় এত জমি কিনতেছে কে সে, সবাই কিন্তু ওই মালিকের নাম জেনে যায়। তো গ্রামে দুর্নীতির টাকা জমানো বেশ কঠিন। তাহলে কি করতে হবে, শহরের প্লটগুলো কিনে ফেলতে হবে, যত দাম হোক। 5 কোটি টাকা কাঠা, নো প্রবলেম। 10 কোটি টাকা কাঠা, নো প্রবলেম। কারণ আমার তো টাকা রাখতে হবে কোথাও, টাকাটা ঢুকায় রাখতে হবে। তো এই যে শহরের যত প্লট, সবগুলোর মধ্যে যে দুর্নীতির টাকা এভাবে ঘিঞ্জি হতে হতে প্লটের দাম ফুলে ফেপে বিশাল হয়ে গেছে, কল্পনাই করা যায় নিউ ইয়র্কের মতো প্লটের দাম এখানে। তাহলে এই প্লটে যে অ্যাপার্টমেন্টগুলো হবে, তাহলে অ্যাপার্টমেন্টের দাম যেটা 30 লাখ টাকা ছিল সেটা তো এখন 2 কোটি 30 লাখ টাকা হয়ে গেছে, কারণ ওই জমির দাম তো ওই পরিমাণ বেড়ে গেছে। তখন হাউজিং
সাধারণ মানুষ আর কিনতে পারছে না। হাউজিং বলতে আমি অ্যাপার্টমেন্ট বোঝাচ্ছি, জমি কেনার তো প্রশ্নই আসে না। তো এইটা আমি মেইন সিটিগুলোর কথা বলতেছি। এটা ঠিক যে হ্যাঁ, গ্রামাঞ্চলে যে এখনও চাইলে কেনা যায় বা খুবই উন্নত মফস্বলে যে কেনা যায়, কিনে লাভ কি? মানুষ ওখানে কিনে লাভ কি? নগরায়নের মূল কথাটা কি? নগর কেন তৈরি হলো? নগর হলো যে যেখানে শিল্প থাকে, শিল্প, কলকারখানা এবং তার সাথে রিলেটেড অফিস টফিস, পোর্ট ইত্যাদি থাকে, তার কাছে অনেক মানুষকে থাকতে হয়। একটা শিল্প চালাইতে হলে তো হাজারো লক্ষ লোক দরকার, একটা পোর্ট চালাইতে হলে এরকম লোক দরকার, গভর্নমেন্ট চালাইতে হলে হাজার হাজার লোক দরকার হয়। তাহলে যেখানে গভর্নমেন্ট অফিস হবে, যেখানে পোর্ট থাকবে, যেখানে শিল্পায়ন হবে, ওখানে তো সব লোক আমি না চাইলেও তারা আসতে বাধ্য হবে কর্মসংস্থানের জন্য, কারণ ওখানে গেলে ইনকামটা হয়। তো যেখানে আমি তাকে থাকতে বাধ্য করছি, অর্থাৎ শিল্প করেছি। শিল্পাঞ্চল কোথায়? তেজগাঁ ছিল শিল্পাঞ্চল, টঙ্গী ছিল শিল্পাঞ্চল। তো আমি যখনই বলেছি শিল্পাঞ্চল, তার মানে মানুষ আসবেই, মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তো যে মানুষ তেজগাঁতে বা ইয়াতে শিল্পে কাজ করবে, মতিঝিল বাণিজ্যিক কেন্দ্রে কাজ করবে, বা চকবাজারের আড়তে যে লোকটা চাকরি করবে বা ব্যবসা বাণিজ্য করবে, তাকে তো আমি বলতে পারি না যে ওয়েল ইউ লিভ ইন প্লেস লাইক শরীয়তপুর, ওখানে অনেক সুন্দর সুন্দর প্লট তো আছে, কম দামে পাওয়া যাচ্ছে। আমি তো তাকে বলতে পারি না, তো অন্যায়। তাকে আমার এইখানেই ব্যবস্থা করতে হবে থাকার জন্য। আরেকটা উপায় আছে যে ঠিক আছে, আমি গভর্নমেন্ট অফিসগুলোকে সরায় অনেক দূরে আর একটা জায়গায়, কিন্তু সেখানেও আবার এগেইন হাউজিংয়ের ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাই, আপনার সঙ্গে অলমোস্ট 115-20 মিনিট আলাপ হয়ে গেছে। তো আমি আপনার সাথে আলাপ প্রায় শেষ করব। আমার লাস্ট যেটা জানার সেটা হচ্ছে যে গণতন্ত্র কোনো দিন হোক না হোক সেটা তো আসলে অনেক কিছুর উপরে নির্ভর করছে, সেটা তো আর আমাদের হাতে নাই। কিন্তু আপনি নিজে যেহেতু এই লাইনে অনেক দিন ধরে কাজ করতেছেন, আমি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে আপনি একটা দায়িত্ব পাইছেন গণতান্ত্রিক একটা বাংলাদেশে কোনো একটা কাঠামোতে। সেইখানে আপনি আমাদের এই আবাসিক খাতে আসলে এমন কি পলিসি প্রস্তাব করতেন যেটা আসলে এক্সিস্টিং সিস্টেমকে ই করতে, মানে রেকটিফাই করতে হেল্প করবে, বা যেটা আসলে এক্সিস্টিং সিস্টেম যে গ্যাপটা দিনকে দিন আরও বাড়াই চলছে। সো আপনার এখানে কি প্রস্তাবনা থাকতো? একটা জেনারেল প্রস্তাবনা হচ্ছে যে সরকারের একেবারে, আমি সরকারকে সাজেস্ট করব যে সরকারের একদম মানে আবাসন সংক্রান্ত একটা আইন তৈরি করে সেখানে লেখা থাকতে হবে যে বাসস্থানের সংস্থান করা প্রত্যেক নাগরিকের জন্য এটা সরকারের দায়িত্ব। সরকার কিভাবে প্রাইভেট সেক্টরকে ফ্যাসিলিটেট করবেন, তার জন্য 10টা 20টা 50টা নীতিমালা তৈরি করা সম্ভব। একটা নীতিমালার কথা শুধু বলি, সেটা হচ্ছে এখন থেকে সরকার প্লট বাণিজ্য বন্ধ করবেন, কাউকে আর সরকার প্লট বরাদ্দ দিবেন না। বরং সরকার যেটা করবেন যে প্লট তৈরি করে প্রাইভেট মার্কেটে প্লটটা দিবেন, যে কে এখানে সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্ট বানিয়ে বেশি লোককে সার্ভ করতে পারবে, আমি শুধু তাকেই প্লটটা দিব। ওকে, কেউ যদি বলে যে আমি এখানে একটা 50 তলা বানিয়ে আমি এখানে 500 মানুষকে এই ফ্যাসিলিটি দিয়ে রাখতে পারবো, আর তার বিনিময়ে আমি এখান থেকে 200 ফ্ল্যাট আমি নিজে রাখবো, সেটা আমি আমার মতো করে আবার বিক্রি করব, তাহলে তাকেই দিবে। এটা নিলাম হবে, প্রত্যেকটা প্লট নিয়ে সরকার নিলাম করবে। নিলাম করে সর্বোচ্চ অফার যে করবে তাকেই সরকার প্লট বানিয়ে দিবে, তার জন্য রাস্তা করে দিবে, তাকে অন্যান্য কানেকশন এনশিওর করবে, পানি দিবে, বিদ্যুৎ দিবে, গ্যাস দিবে, এবং প্রয়োজনীয় স্কুল কলেজ ইত্যাদি ব্যবস্থা করবে। সে, আবারও বলছি, সে নিজে কিন্তু কিছু করবে না। যে স্কুলটা করবে এটা সরকারি স্কুল হবে না, এইটাও আবার একটা প্রাইভেট স্কুল হবে। বিভিন্ন প্রাইভেট স্কুল যারা অপারেট করে কোম্পানি, তাদেরকে বলা হবে যে এইরকম একটা এলাকা আমি করছি, লাইক পূর্বাচল, এই যে পূর্বাচলের যে এই যে স্কুলের জন্য প্লট, এই প্লটটা আমি কোন একটা প্রাইভেট স্কুলকে আমি দিব।
তো তোমরা এবার আমাকে জানাও যে কে সবচেয়ে কম পয়সায় সবচেয়ে ভালো মানের পড়াশোনাটা দিতে পারো, আসো আমি তাকে এই প্লটটা বরাদ্দ দিব। আমি 10 বছরের জন্য বরাদ্দ দিব বা 5 বছরের জন্য দিব। যদি তুমি এই পারফর্ম করতে না পারো তাহলে আমি অন্য কোম্পানিকে দিয়ে দিব। ওকে। সো প্রাইভেট সেক্টরকে কম্পিটিশনে সুযোগ দিতে হবে, ফেয়ার কম্পিটিশনে সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে হাউজিং এবং হাউজিংয়ের সাথে অ্যান্সিলারি ফ্যাসিলিটিস ডেভেলপ করার সুযোগ দিতে হবে, যেটা বাই দ্য ওয়ে সিঙ্গাপুর করে, যে কারণে সিঙ্গাপুরের লিভিং স্ট্যান্ডার্ড মানে তারা লিভিং ক্রাইসিস বলে কিছুই নেই। ওকে, ঠিক আছে ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, মানে অনেক অনেক প্রসঙ্গ যেটা আসলে আমি আগে ভাবি নাই আপনার সাথে কথা বলে আসলো। সো থ্যাংক ইউ আসার জন্য। আপনি তোমাকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে একটা মিম প্রায় দেখা যায়, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নট ফর দ্য বিগিনার্স। তো ফলে বাংলাদেশে চলাচল করতে হলে স্ট্রিট স্মার্ট হওয়াটা খুব জরুরি, এবং সেই স্ট্রিট স্মার্টনেসের অভাবের যেটা হয় যে আমাদের অলরেডি জীবনযাপন নানা রকম ডিলেমা এবং ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে আমাদের এই যে মাফিয়া স্টেট হওয়ার যে একটা পরিক্রমা দীর্ঘদিন ধরেই আছে, সেইখান থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণ যদি কখনো হয়, তাহলে আমাদের নাগরিক জীবনযাপনের যে সমস্ত মৌলিক চাহিদা ছিল তার একটা বড় যেটা আমাদের আবাসন, সেটা হয়তো অনেকটা দূর হবে বলে আজকের আলাপ থেকে একটা আশাবাদ পাওয়া গেছে। আলটিমেটলি আশা করা ছাড়া এই মুহূর্তে আমাদের তেমন কোনো অপশনও নেই। মানুষ এইভাবেই আশা নিয়ে আমরা বাঁচতে থাকি এবং নানা ধরনের ভাবনা একত্রিত করে আর্কাইভ করতে থাকি। তাতে যদি কখনো পজিটিভ চেঞ্জ আসে তাতে হয়তো সেগুলো ভ্যালুয়েবল অ্যাসেট হবে, আর যদি এভাবেই কোনো একদিন আমাদের জীবন শেষ হয়ে যায় তাতে এটা জমা হিসেবে থাকবে। সো আজকের মতো আলাপ শেষ। ভবিষ্যতে আবার বাবুলের সাথে অন্য কোনো এপিসোডে আবার অন্য কোনো টপিকে কারোর সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন।